হ্যালো বন্ধুরা, এই গল্পে প্রথম সিজন দেওয়া হয়েছিল, এখন একসাথে 2 সিজন দেওয়া হলো। তো গল্পটি শুরু করা যাক। মা, জলদি নাস্তা দাও, আজকে অফিসে তাড়াতাড়ি যেতে হবে। নতুন এমডি জয়েন করেছে, আর কালকে রোহান স্যার বলেছে নতুন এমডি নাকি অনেক রাগী। তুই টেবিলে বস, আমি এক্ষুনি নাস্তা নিয়ে আসছি। আচ্ছা। টেবিলে বসতে বসতেই আম্মু আমার জন্য নাস্তা নিয়ে টেবিলে হাজির হয়ে গেল। আম্মু আমার প্লেটে পরোটা আর ডিম দিয়ে বলল, এনে ধর, সব খেয়ে যাবে কিন্তু। প্রতিদিন তো অর্ধেক খেয়েই চলে যাস। হুম। মা, আজকে তো আরও তাড়াতাড়ি যেতে হবে, নতুন এমডি আসবে আর আমি তার পিএ। আমি তাড়াতাড়ি না গেলে কি করে হবে? তাই বলে কি না খেয়ে যেতে হবে নাকি? আর দিন দিন নিজের চেহারা আর শরীরের যা অবস্থা বানাচ্ছিস, কিছুদিন পর তো তোকে চোখেও দেখা যাবে না। আহা মা, আমি স্লিম না থাকলে কাজ করব কিভাবে? আর মোটা হয়ে গেলে তো ছেলেরা আমার দিকে তাকাবেও না। আর আমার দিকে না তাকালে তো ছেলেরা ক্রাশও খাবে না। তখন আমার কি হবে? হয়েছে, আর ঢং করতে হবে না। এইবার তাড়াতাড়ি খেয়ে নে তো, না হলে আবার দেরি হয়ে যাবে। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি আসি। আর আম্মু, তুমিও কিন্তু মনে করে খেয়ে নিও। আচ্ছা, আর সাবধানে যাস কিন্তু। আমি বাসা থেকে বের হয়ে রাস্তায় এসে দেখি একটা রিক্সা দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি গিয়ে রিক্সায় উঠে পড়লাম। ওই মামা, একটু তাড়াতাড়ি চালাও তো। আফা, আমি তো যাইতাম না। মামা প্লিজ, একটু আমার অফিসে দিয়ে আসো না, আমার দেরি হয়ে যাচ্ছে। আর আজকে আমার অফিসে নতুন এমডি স্যার আসবে, দেরি করে গেলে আমার চাকরি শেষ। মামা, এই পুরা দুনিয়াতে তুমি ছাড়া আর কেউ এখন আমার চাকরিটা বাঁচাতে পারবে না। আফা, আমি যামু, কিন্তু ভাড়া বেশি দিতে হবে। আচ্ছা, আপনি যাইবেন কই? মামা, তুমি এইখানে তাড়াতাড়ি চলো। আচ্ছা। অনেক কষ্ট করে রিক্সাওয়ালা মামাকে যেতে রাজি করালাম। আপনারা তো সব দেখলেনই। আপনাদের তো আমার পরিচয় বলতেই ভুলে গেছি। আমি তানহা আহমেদ, দেখতে অনেক কিউট আর গুলুমুলু। আর সবাই আমাকে শান্ত স্বভাবের মেয়েই বলে, বুঝেছেন? নিজের প্রশংসা নিজেই করছি, না হলে আপনারা বুঝবেন না আমি কেমন। আমাদের ছোট একটা পরিবার, সেখানে আমি আর মা থাকি। আমার বাবা আমাদের সাথে থাকেন না। আমার যখন 4 বছর বয়স, তখন আমার বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আর সেই তখন থেকে অনেক কষ্টে আম্মু একা আমাকে বড় করেছে। কিন্তু আমাকে কখনো কষ্ট পেতে দেয়নি আম্মু। অনেক বিলাসবহুলভাবেই আমাকে বড় করেছে, কারণ বাবা মরে যাওয়ার আগে যথেষ্ট সম্পদ আমাদের জন্য রেখে গিয়েছিল। আমি অনার্স পড়ছি এবং পাশাপাশি একটি চাকরিও করি আম্মুকে হেল্প করার জন্য। হঠাৎ কোথা থেকে জানি একটা প্রাইভেট কার এসে আমার রিকশায় ধাক্কা মারলো। আমি ধাক্কা সামলাতে না পেরে রিকশা থেকে পড়ে গেলাম। রিকশা থেকে পড়ে যাওয়ার কারণে আমি হাতে অনেক ব্যথা পাই। আমি রাস্তা থেকে উঠে দাঁড়িয়ে দেখি কিউট একটা ছেলে গাড়ি থেকে বের হলো। ছেলেটা আমার সামনে আসতেই আমি ঠাস করে ছেলেটার গালে একটা চড় মেরে দিয়ে, ওই বদমাশ ছেলে, রাস্তা কি তোর বাপের নাকি রে? গাড়ি আছে দেখি কি যেমন খুশি তেমন চালাবি? ইচ্ছা করতেছে তোরে মাইরা ফেলি। হাউ ডিয়ার ইউ! তোমার তো সাহস কম না? তুমি কাকে চট দিয়েছো জানো? ওই, এত বড় বড় কথা তোর মুখ দিয়ে বের হচ্ছে কি করে রে, বেটা বজ্জাত! গাড়ি চালানোর সময় তোর চোখ কোথায় থাকে? এবার তো বেশি বেশি হয়ে যাচ্ছে। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি এই হাত দিয়ে আমাকে চট দিয়েছো না? কথাটা বলেই ছেলেটা আমার হাত চেপে ধরলো। কিন্তু আমি এত রেগেছিলাম যে ছেলেটির হাতে জোরে কামড় বসিয়ে দিলাম। ওই, তুমি আমার হাতে কামড় দিলে কেন? এই ছেলে, তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? যাই হোক, তোর সাথে আজ এরা কথা বলার সময় নাই। এমনি অফিসের অনেক দেরি হয়ে গেছে বলেই আমি ছেলেটির সামনে থেকে চলে আসলাম। এসে রিক্সাওয়ালা মামাকে মাটি থেকে তুলে জিজ্ঞেস করলাম, মামা, আপনি ঠিক আছেন? হ্যাঁ মা, আমি ঠিক আছি। ঠিক আছে, তাহলে চলেন। হুম। তানহা রিকশা উঠে চলে গেল। ছেলেটি রেগে লাল হয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটি তো ইচ্ছে করছে তানহাকে মাথার উপরে তুলে একটা আছাড় মারতে। ছেলেটি মনে মনে ভাবছে, আজকে পর্যন্ত এইভাবে আমার সাথে কেউ কোনোদিন কথা বলার সাহস পায়নি। আর এই মেয়েটা আমাকে চট দিয়েছে। মেয়েটাকে শুধু একবার পেয়ে নেই, তখন দেখাবো এই নিহান চৌধুরীর গায়ে হাত তোলার শাস্তি কি। যাই হোক, মেয়েটি কিন্তু অনেক কিউট আর সুইট। এইসব ভেবে নিহানও গাড়িতে উঠে চলে গেল। উফ, এই বজ্জাত ছেলেটার জন্য অফিসে যেতে অনেক লেট হয়ে যাচ্ছে। আজকে নতুন এমডি স্যার আসলো, আর আমি তার বিয়ে হয়ে প্রথম দিনেই লেট।
এসব ভাবতে ভাবতে অফিসে পৌঁছে গেলাম। অফিসে ঢুকে দেখি সবাই ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে নতুন এমডি স্যারকে স্বাগতম জানানোর জন্য। অফিসে ঢুকে আমি শুভ সকাল সবাইকে। আরে তানহা, তুমি এত লেট কেন? এমডি ম্যাম তো এক্ষুনি চলে আসবে। আর বলো না, একটা বেয়াদব বজ্জা ছেলের জন্য এসব হয়েছে। রিক্সা দিয়ে আমি কত সুন্দর আসছিলাম, একটা ছেলে কোথা থেকে জানি গাড়ি নিয়ে এসে আমার রিক্সায় লাগিয়ে দিচ্ছে। কি বলো, তুমি ব্যথা পেয়েছো? না, এত বেশি না, তবে হালকা ব্যথা পেয়েছি হাতে। যদি ওই বজ্জারটাকে আবার আমার সামনে পাই তাহলে ওকে আমি বুঝাবো তানহা কি জিনিস। যা করার করো, কিন্তু এখন এই নাও ফুলের তোড়া। স্যার হয়তো এক্ষুনি এসে পড়বে। আমি কাব্যের হাত থেকে ফুলের তোড়া নিয়ে আবার কাব্যকে বললাম, আচ্ছা স্যারের নাম কি কাব্য? কি, তুমি এখনো স্যারের নামই জানো না? এত অবাক হয়ে বলার কি আছে? যদি জানতাম তাহলে কি আর তোমাকে জিজ্ঞেস করতাম? স্যারের নাম নিহান চৌধুরী। ইংল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে এসেছে। শুনেছি স্যার নাকি অনেক কিউট আর স্মার্ট, কিন্তু সমস্যাটা হলো উনি নাকি অনেক রাগী। যদি বেশি রাগী হয় তাহলে তো তুমি শেষ। কেন? আমি শেষ কেন? কারণ স্যার তো তোমাকে জ্বালিয়ে শেষ করে দেবে। জানো, আমার এইসব ভেবেই তোমার জন্য অনেক কষ্ট হচ্ছে। হয়েছে তোমার, আমাকে নিয়ে এত ভাবতে হবে না। স্যারকে তো আমি জ্বালিয়ে শেষ করে দেব। স্যার তো জানে না এই তানহা কি জিনিস। এই দেখো স্যার চলে এসেছে, চলো আমরা ওইদিকে যাই। চলো। সবাই নতুন এমডি স্যারকে ফুল দিয়ে স্বাগতম জানাচ্ছে। আমি স্যারের সামনে এসে দাঁড়িয়ে তাকে স্বাগতম জানাতে যাব, তার আগে আমি স্যারের চেহারা দেখে বড়সড় শক খেলাম। স্যারকে দেখে আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, তারপরেও মনের ভেতরে অনেক সাহস জোগাড় করে স্যারকে বললাম, ওয়েলকাম স্যার। স্যার কোনো কথা না বলে আমার হাত থেকে ফুলের তোড়াটা নিল। একে একে সবার হাত থেকে ফুলের তোড়া নিয়ে যাবার সময় আমাকে বলে গেল, এই যে মিস, আপনি একটু আমার কেবিনে আসুন। বলেই স্যার চলে গেল। আর আমি দাঁড়িয়ে ভয়ে কাঁপছি আর ভাবছি, হায় আল্লাহ, এখন আমার কি হবে? ওই বেয়াদব ছেলেটাই দেখি স্যার হয়ে গেল। এখন তো আমার উপর ওই থাপ্পড় দেওয়ার প্রতিশোধ নিবেই। আল্লাহ, তুমি আমাকে বাঁচাও। আমি আসতে পারি স্যার? ইয়েস, কাম, সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, আপনার নামটা যেন কি, আর কতদিন ধরে এখানে চাকরি করছেন? আমি অনেক কষ্ট করেও কথা বলতে পারছি না, কারণ ভয়ে আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আজকে সকালের কথাটা মনে পড়লেই আমি ভয়ে শিউরে উঠছি। কি হয়েছে, নাম বলছেন না কেন? আর আপনি তো বোবা না, অনেক সুন্দর সুন্দর কথা বের হয়েছে আপনার মুখ দিয়ে, আমি কিছুক্ষণ আগে শুনেছি। আসলে আমার হয়েছে কি, তানহা আর কিছু বলতে পারল না। বলার আগে তানহা জ্ঞান হারিয়ে ফেলল। নিহান বসা থেকে উঠে চেক করে দেখলো হঠাৎ করে কি হয়েছে মেয়েটার। নিহান আর কোনো উপায় না পেয়ে ম্যানেজারকে ফোন করলো। হ্যালো স্যার, বলেন। একটু আমার চেম্বারে আসুন। জি স্যার, আমি এক্ষুনি আসছি। ম্যানেজার নিহানের রুমে ঢোকার সাথে সাথেই নিহান ম্যানেজারকে বলল, ম্যানেজার, আপনার চেনা পরিচিত কোনো ডক্টর থাকলে একটু আসতে বলেন তো। ওকে স্যার, আমি বলছি। নিহান তানহানকে কোলে তুলে নিয়ে সোফায় শুয়ে দিল। নিহান রুহি আর নিহা ডাক দিলে তান্নার মাথায় পানি ঢালার জন্য। রুহি আর নিহা তান্নার কলিগ। সবাই খুব চিন্তা করছে হঠাৎ করে কি হয়ে গেল যে তান্না একদম অজ্ঞান হয়ে গেল। একটু পরে ডাক্তার চলে আসলো। ডাক্তার নিহানের কেবিনে ঢোকার পরেই নিহান বলল, ডক্টর, একটু দেখেন তো কি হয়েছে, হঠাৎ করে আমার জ্ঞান হারালো কেন মেয়েটা? জি, আমি এক্ষুনি দেখছি। বলেই ডক্টর তান্নাকে চেক করা শুরু করে দিল। ডাক্তার তান্নাকে দেখে একটু পরে বলল, এই মেয়েটা তো কোনো কারণে অনেক ভয় পেয়েছে, আর ভয় পাওয়ার জন্যই উনি অজ্ঞান হয়েছে। এত চিন্তার কিছু নেই, মেয়েটা সম্পূর্ণ সুস্থ আছে। ও আচ্ছা ডক্টর, তাহলে জ্ঞান ফিরবে কখন মেয়েটার? কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে যাবে, চিন্তার কোনো কারণ নেই। আর জ্ঞান ফিরলে ওকে একটু রেস্ট নিতে বলবেন, তাহলে উনি একদম সুস্থ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি আসি। জি, এখন আপনি আসতে পারেন। আর ধন্যবাদ আপনাকে। ম্যানেজার সাহেব, ডাক্তারকে বাইরে এগিয়ে দিয়ে আসুন। আচ্ছা স্যার। কথাটা বলে ডাক্তারকে নিয়ে ম্যানেজার বাইরে এগিয়ে দিয়ে আসতে চলে গেল। আর ম্যানেজার বের হয়ে যাওয়ার পরেই সবাই নিহানের কেবিন থেকে বের হয়ে গেল। তান্না সোফায় অজ্ঞান হয়ে শুয়ে আছে, আর নিহান বসে বসে ভাবছে, আমি তো মেয়েটাকে কিছু করিনি,
তাহলে মেয়েটা ভয় পেল কেন? আচ্ছা, মেয়েটা কি তখনকার ঘটনা মনে পড়ে এত ভয় পেল? মেয়েটাকে তো অজ্ঞান অবস্থায় একদম পরীর মতো লাগছে। যদি সারা জীবন এই অবস্থায় মেয়েটাকে দেখতে পারতাম। নিহান এসব ভাবছিল, এর মধ্যে তান্না জ্ঞান ফিরল। তান্না চোখ খুলে দেখে নিহান চেহারে বসে এক নজরে ওর দিকে তাকিয়ে আছে। তান্না যে জ্ঞান ফিরেছে সেদিকে নিহানের কোনো খেয়ালই নেই। হঠাৎ পেছন থেকে রুহি এসে বলল, কি রে তানহা, তোর জ্ঞান ফিরল কখন? আর এখন কেমন লাগছে তোর? ভালো লাগছে। আচ্ছা, আমার কি হয়েছিল? আপনি অতিরিক্ত ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তারপর আপনাকে এসে ডাক্তার দেখে যায় আর বলে গেছে আপনাকে রেস্ট নিতে। আপনি এখন শুয়ে থাকেন, একদম উঠবেন না। আর আপনার এখন কেমন লাগছে? জি, এখন আমি বেটার ফিল করছি। আর আমার অনেক কাজ পেন্ডিং হয়ে আছে, সো আমাকে যেতে হবে স্যার। ও ঠিক আছে, তাহলে আপনি গিয়ে এখন কাজে মন দেন, আর আমিও কাজ করি। আচ্ছা স্যার। ওই রুহি, চল। চল। কথাটা বলেই আমি রুহিকে নিয়ে আমার ডেস্কে চলে যাচ্ছিলাম, তখন আবার পেছন থেকে ডাক দিল বজ্জারটা। মিস তানহা, যদি আপনার বেশি খারাপ লাগে বা কোনো সমস্যা থাকে তাহলে আপনি বাসা চলে যেতে পারেন। জি না স্যার, আমি একদম ঠিক আছি, আর আমি ঠিকমতো কাজও করতে পারবো। আচ্ছা, তাহলে যান। নিহান স্যারের কথা শুনেই আমি আর রুহি স্যারের কেবিন থেকে বের হয়ে আমার ডেস্কে চলে এলাম। আমি আমার ডেস্কে বসে বসে ভাবছি, এই বজ্জাত ছেলেটা আমাদের নতুন এমডি হতে গেল কেন? আমি তোকে দেখেই ভয় পেয়ে গেছি। আল্লাহই জানে সকালের কাহিনীর জন্য আমাকে কী শাস্তি দেবে। প্রতিশোধ তো নেবে, এইটা আমি 100% শিওর। এত কিউট একটা ছেলের এত রাগ আর জিদ, ভাবা যায় এগুলা? আমি বিড়বিড় করে কথাগুলো বলছিলাম। আমার পাশে যে রুহি বসে আছে এইটা আমি একদমই ভুলে গিয়েছিলাম। রুহি আমাকে বিড়বিড় করে কথা বলতে দেখে বলল, কি রে তানহা, এইভাবে বিড়বিড় করে কি বলছিস? কই কিছু না তো। আচ্ছা, তুই কি দেখে এত ভয় পেলি রে? একেবারে অজ্ঞানী হয়ে গেলি? একটা হনুমান দেখে এত ভয় পেয়ে গিয়েছিলাম রে। তুই কি মজা নিচ্ছিস আমার সাথে? অফিসের ভিতরে হনুমান আসবে কি করে? রুহি মুখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি রুহি অনেক অবাক হয়েছে। আমি সত্যি ওই নিহান হনুমানকে এত ভয় পেয়েছি যে অজ্ঞান হয়ে গেছি। এই কথা তো আর রুহিকে বলা যাবে না, তাহলে উল্টাপাল্টা ভাবতে পারি। রুহি, সত্যি আমি হনুমান দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, বিশ্বাস কর। তানহা, তোকে আমি অনেক দিন ধরে চিনি। আমার মনে হচ্ছে তুই আমার কাছে কোনো কথা লুকাচ্ছিস। আচ্ছা বলছি, আমি আমাদের নতুন এমডি স্যারকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। এত কিউট আর স্মার্ট ছেলেকে দেখি তুই ভয় পেয়েছিস? স্যারকে দেখে তো ভয় পাওয়ার মতো কিচ্ছু নাই। স্মার্ট আর কিউট তো কি হয়েছে, স্যার একটা হনুমান, আর হনুমানকে দেখলে সবাই ভয় পায়। আচ্ছা, স্যারের সাথে কি তোর কিছু হয়েছে? তেমন কিছু না। আজকে সকালে এইটুকু বলেই আমি চুপ হয়ে গেলাম, কারণ সকালের কাহিনীটা রুহিকে বলা যাবে না। আমাকে চুপ হয়ে যেতে দেখে রুহি বলল, কিরে, এইভাবে চুপ হয়ে গেলি কেন? আজকে সকালে কি হয়েছে বল। আরে তেমন কিছু না। আচ্ছা, তুই এখন নিজের ডেস্কে গিয়ে কাজ কর, আর আমারও কিছু জরুরি ফাইল চেক করতে হবে। চলে যাচ্ছি। বলেই রুহি মুখটা কালো করে চলে গেল। রুহি চলে যাবার পরে আমিও কাজে মনোযোগ দিলাম। আর এদিকে নিহান বসে বসে তান্নার কথা ভেবেই যাচ্ছে। হঠাৎ ঘড়ির দিকে চোখ যেতে দেখলো 11টা বেজে গেছে। এখন পর্যন্ত আমার পিএকে দেখলাম না, আর ওই মেয়েটার জন্য এখনো পর্যন্ত সকালে চা খাওয়া হলো না। আর আমি অফিসে কি কাজ করব সেটাই তো জানি না। আমার পিএকে ডেকে সবকিছু বুঝে নিতে হবে। এইসব ভেবেই নিহান পিএকে কল করলো। তান্না যে নিহানের পিএ নিহান জানেই না। আপনি কি একটু আমার কেবিনে আসবেন? জি স্যার, এখনই আসছি। নিহান ফোনটা কেটে ভাবতে লাগলো, কণ্ঠটা কেমন যে কাঁপা কাঁপা ছিল। হয়তো আমার পিএটা অনেক ভালো। আব্বু তো বলেছে আমার পিএ নাকি অনেক ভালো কাজ করে। মেয়েটার ভয়েস তো অস্থির। যাই হোক, আগে আসুক, দেখি কেমন। হঠাৎ স্যারের ফোন পেয়ে আমি ভয় পেয়ে গেলাম। ভয়ে আমার স্যারের কেবিনে যেতে ইচ্ছে করছিল না, তারপরেও যাচ্ছি। আল্লাহই জানে স্যারের কেবিনে কি জানি কি হয়। আমি স্যারের কেবিনের সামনে গিয়ে দরজা নক করতেই স্যার আমাকে ভেতরে আসতে বললেন। আমিও ভেতরে ঢুকে গেলাম। স্যার আমাকে দেখে অবাক হয়ে বলল, আপনি আমার পিএ? আমি স্যারের সামনে গিয়ে ভয়ে কথা বলতে পারছিলাম না, তবুও অনেক কষ্টে কাঁদো কাঁদো কণ্ঠে স্যারকে বললাম, জি স্যার। গুড। জি। সকালে আমাকে থাপ্পড় মারা আর রাস্তায় সবার সামনে অপমান করা মজা তোমাকে এখন বোঝাবো।
তুমি তো নিহান চৌধুরীকে চেনো না। কথাগুলি মনে মনে ভেবেই নিহান একটু মুচকি হাসি দিল। নিহানের এই হাসিটা অনেক রহস্যজনক মনে হচ্ছিল তান্নার কাছে। স্যার, আপনি এভাবে হাসছেন কেন? আর আমাকে ডাকার কারণ কি? এমনি হাসতেছি। আচ্ছা, আপনার নামটা জানি কি? জি, আমার তানহা। তো মিস তানহা, আমার জন্য 1 কাপ চা নিয়ে আসুন তো। কি? আমি চা আনবো? চা আনার জন্য তো? ও জাস্ট শাট আপ। ইউ আর মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তো আমি অফিস থাকাকালীন আমার সব রকম ব্যক্তিগত বিষয় আপনাকে দেখতে হবে। আর সেটা যদি না পারেন তাহলে আপনি চাকরি ছেড়ে দিতে পারেন। স্যার, একটা কথা বলবো? বলেন। স্যার, আমি তো চা বানাতে পারি না। কি? আপনি মেয়ে হয়ে চা বানাতে পারেন না? তাহলে আপনি পারেন কি শুনি? স্যার, হয়েছে কি, আমি কখনো রান্নাঘরে যাইনি। আম্মু একাই সবসময় সব কিছু করতো, তাই আর কি পারি না এসব। আজকে থেকে যাওয়া আসা শুরু করে দেন, তাহলে আস্তে আস্তে সব কিছু পারবেন। এখন যান, আমার জন্য চা বানিয়ে নিয়ে আসুন। আচ্ছা স্যার, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। স্যারের চা বানিয়ে দিয়ে আমি চলে আসলাম আমার চেম্বারে। মনটা খুব খারাপ হয়ে গেল আমার। তারপর অনেক কষ্টে কাজে মন দিলাম। কাজ করার সময় আমার নাক বারবার ঘামছিল। আমার প্রচুর নাক ঘামে। শুনেছি যার নাক বেশি ঘামে তাকে নাকি জামাই অনেক আদর করে। তার মানে আমার জামাই আমাকে অনেক আদর করবে। নিহান আর তান্নার চেম্বারটা একদম সামনাসামনি, তাই নিহান সবসময় তান্নাকে দেখতে পায়, কিন্তু ব্ল্যাক গ্লাসের জন্য তান্না নিহানকে দেখতে পায় না। তান্না কাজ করছে আর ভাবছে, সকালে নিহান স্যারকে থাপ্পড় মারা আর স্যারের সাথে ওইরকম ব্যবহার করা আমার একদম ঠিক হয়নি। সকালের জন্যই আজকে স্যার আমাকে দিয়ে চা বানিয়ে নিল। আল্লাহ জানে সামনে আরও কি জানি করায় আমাকে দিয়ে। এত কিউট একটা ছেলে এত রাগী মেজাজের কিভাবে হতে পারে? স্যারের ভয়ে আমি ঠিকমতো কাজেও মন দিতে পারছি না। যাই হোক, আমাকে আমার কাজে যেভাবেই হোক মনোযোগী হতেই হবে, না হলে আমার চাকরিটা আর থাকবে না। আর এই বাজারে এত ভালো বেতনের চাকরি পাওয়া খুবই কঠিন, তাই আমাকে খুব ধৈর্য রাখতে হবে। একদিন সুযোগ বুঝে স্যারের কাছে মাফ চেয়ে নিতে হবে। স্যার মাফ করে দিলেই আমার শান্তি। আর এদিকে নিহান তান্নার দিকে তাকিয়ে ভাবছে, এত মিষ্টি আর সুন্দর একটা মেয়ে এত বদমেজাজি, এটা ভাবা যায়? মেয়েটার চেহারা একদম পিচ্ছি বাচ্চাদের মতো হলেও কাজগুলি করে বড়দের মতো। ওর মতো একটা মেয়ে আমার গায়ে হাত তুলেছে, এটা ভাবলেই জানি আমার কেমন কেমন লাগছে। এই মেয়ের কাছ থেকে আমি আস্তে আস্তে প্রতিশোধ নিব। আমাকে চড় মারার জন্য তোমাকে অনেক ভুগতে হবে। এরপর থেকে আমি তোমার সাথে কি কি করব সেটা তুমি কল্পনাও করতে পারবে না। নিহান এসব ভেবে কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ পরে আবার তান্নার ডেস্কের দিকে তাকিয়ে দেখলো তান্নার কাব্য অনেক হেসে হেসে কথা বলছে। এইটা দেখে নীলের মাথাটা একদম গরম হয়ে গেল। কি মিস তানহা, এইরকম কিউট আর স্মার্ট একজন সুন্দর স্যারের পিয়ে হয়ে কেমন লাগছে তোমার? কেমন লাগছে তাই না? অনেকের থেকে অনেক বেশি ভালো লাগছে। এটা আবার কেমন ভালো লাগা? তাহলে শুনতে চাও এটা কেমন ভালো লাগে? অবশ্যই শুনতে চাই। তাহলে শোনো। তারপরে সকালের সব ঘটনা এবং অফিসে এসেও যা হয়েছে সব কিছু কাব্যকে খুলে বললাম। এই পুরো অফিসের ভেতরে কাব্যই আমার সব থেকে বেশি ক্লোজ ফ্রেন্ড, তাই আর ওর থেকে কিছু লুকাইনি। আমার সব কথা শুনে কাব্য বলল, তানহা, স্যার তো শিওর তোমার উপরে প্রতিশোধ নেবে আর তোমাকে দিয়ে চাও বানিয়ে ফেলেছে। আমি এতদিন বললাম কিন্তু কখনো আমাকে চা বানিয়ে খাওয়ালে না, আর স্যার আজকে নতুন এসেছে তোমার বানানো চা খেয়ে ফেলেছে। স্যারের কপাল আছে বলতে হবে। যাই হোক, তুমি কিন্তু স্যারের থেকে একটু সাবধানে থাকবে। তা তো থাকতেই হবে। কেন জানি ওদের দুজনের হাসাহাসি করে কথা বলা নিহানের ভালো লাগছে না। নিহান ওদের দুজনকে হেসে কথা বলতে দেখে রাগে বুঝছে। আর 1 মিনিট অপেক্ষা না করে তান্নাকে ফোন করলো নিহান। আপনি এখনই আমার চেম্বারে আসুন। জি স্যার, আমি এক্ষুনি আসছি বলে তান্না ফোনটা কেটে দিয়ে কাব্যকে বলল, 10 মিনিট হয়নি স্যারের চেম্বার থেকে যে এসেছি, এখন আবার ফোন করে রাখছে। জানো, স্যারের সামনে যেতেই আমার যে ভয় হয়। একটু আগে তো চা বানিয়েছে আমাকে দিয়ে, এবার জানি কি বানায়, আল্লাহ জানে। যাও যাও, গিয়ে দেখো এবার কি করতে বলে। কথাটা বলে কাব্য হেসে দিল। কাব্যের এই হাসিটা দেখে আমার মেজাজটাই গরম হচ্ছে। আমি আছি বিপদে আর সে আমার বিপদ দেখে হাসছে। ওকে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু এখন তো সময় নেই, দ্রুত স্যারের রুমে যেতে হবে। তাই
তাই কাব্যকে বললাম, গিয়ে দেখি এবার কি করতে বলে। বলেই আমি আমার ডেস্ক থেকে বের হয়ে স্যারের চেম্বারের দিকে যেতে লাগলাম। স্যারের চেম্বারের সামনেই যেতে আমার হার্টবিট 14 গুণ বেড়ে গেল। স্যারকে এত ভয় পেলে আমি কিভাবে কাজ করব এইটাই বুঝতে পারছি না। এই ভয়টা খুব তাড়াতাড়ি আমাকে দূর করতে হবে, না হলে এই অফিসে আমার আর চাকরিটাই থাকবে না। এইসব ভাবতে ভাবতে চলে আসলাম স্যারের চেম্বারে। স্যার, ভেতরে আসবো? আসুন। স্যার, আমাকে ডেকেছেন কেন? হ্যাঁ, বসুন এইখানে। এই ফাইলগুলো ধরুন। ফাইলগুলো কিছু ভুল আছে যা আপনার এখন ঠিক করে দিতে হবে আমাকে। স্যার, এক্ষুনি এতগুলো ফাইল কিভাবে ঠিক করে দিব? কিভাবে করে দিবেন সেটা তো আমার জানার কথা না। করে দিতে বলেছি, করে দিবেন ব্যাস। ঠিক আছে স্যার, তাহলে এখন আমি আসি। কথাটা বলেই আমি ফাইলগুলো নিয়ে যে আমার ডেস্কে যাওয়ার জন্য পা বাড়াবো, তখনই স্যার আমাকে একটু ধমকের স্বরে বলল, আসি মানে? আমি কি আপনাকে এখনো যেতে বলেছি? তাহলে আপনি আসি বলছেন কেন? এমনি স্যার, আমি বুঝতে পারিনি। আপনি ফাইলগুলি আমার সামনে বসে চেক করেন। স্যার, আমি এইখানে বসে কাজ করব কেন? আমাকে আমার কাজ করার জন্য একটা ডেস্ক দেওয়া হয়েছে, আমি সেখানেই কাজ করতে অভ্যস্ত। আর তাছাড়া আমার জন্য আপনার কাজেরও ব্যাঘাত ঘটতে পারে। সেটা আপনাকে ভাবতে হবে না। আর কাজ ফাঁকি দেওয়ার চিন্তা, তাই না? আমার সামনে বসে তো আর কারোর সাথে হেসে কথা বলতে পারবেন না, এটাই সমস্যা, তাই না? স্যার, আমি কার সাথে বলতে গিয়ে চুপ হয়ে গেলাম, কারণ স্যারের অগ্নিদৃষ্টি দেখে মনে হচ্ছে চোখ দিয়েই গিলে ফেলবে আমাকে। আমি আর কোনো কথা না বলে চুপচাপ কাজ শুরু করলাম। 20 মিনিট পার হয়ে গেছে। এক মনে কাজ করে যাচ্ছে তানহা, আর নিহান এক নজরে তানহার দিকে তাকিয়ে আছে। তানহাকে দেখতে অনেক সুন্দর লাগছে। নিহান তানহানকে দেখছে আর পর্যবেক্ষণ করছে। এত সুন্দর একটা মেয়ে এত রাগী কি করে হতে পারে? এটাই নিহান ভেবে মেলাতে পারছে না। তানহা একবারও চোখ তোলেনি, মাথা নিচু করে কাজ করে যাচ্ছে। নিহানের তানহার সাথে অনেক কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু কি বলবে ভেবে পাচ্ছে না। তান্না ঝুঁকে কাজ করায় ওর বুকের ওপর থেকে ওড়নাটা সরে গেছে। ইস, মেয়েটা এমন কেন? ওর যে কাপড় ঠিক নেই, সেদিকে ওর কোনো খেয়ালই নেই, এক মনে কাজ করে যাচ্ছে। এই মেয়েটা কি সবসময় এভাবে কাজ করে নাকি? ওকে দেখে তো আবার রাগ উঠে যাচ্ছে। ডিরেক্ট ওড়না ঠিক করতে বললে আবার অন্য কিছু ভাববে। এখন এই মেয়েটাকে কিভাবে বলি ওর ওড়না ঠিক করতে? হঠাৎ হাতের কাছে কফির মগটা পেল, ওটাই টেবিলের উপর থেকে ঠাস করে ফেলে দিল। ওটা পরে ঠাস করে শব্দ হলো, তাতে তান্না চমকে গেল, আর ওর হাত থেকেও কলমটা পড়ে গেল। তান্না নিহানের দিকে তাকাতে দেখলো নিহান অনেক রাগান্বিত হয়ে ওর দিকে তাকিয়ে আছে। তান্নাকে ওর দিকে তাকাতে দেখে চোখের ইশারায় বলল ওড়নাটা ঠিক করতে, আর তান্নাও নিহানের ইশারা বুঝে তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করে নিল। হঠাৎ ঠাস করে কিছু একটা পড়ে যায়, আমার কাছে ব্যাঘাত ঘটল। আমি তো মাথা তুলে ওই বজ্জাত স্যারের দিকে তাকিয়ে একদম ভয় পেয়ে গিয়েছি। চোখে অনেক রাগ নিয়ে কেমন রাগি রাগি হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারপরে চোখ দিয়ে ইশারা করে আমার গলার দিকে তাকাতে বলল। আমি তো গলার দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে গেলাম, কারণ তাকিয়ে দেখি আমার ওড়নাটা ঠিক জায়গায় নেই। আমি তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করে লজ্জায় মাথা নিচু করে বসে রইলাম। আমাকে বসে থাকতে দেখে স্যার বলল, এভাবে বসে আছেন কেন? এখন অনেক কাজ বাকি, তাড়াতাড়ি শেষ করুন, আর কিছুক্ষণ পরে লাঞ্চের সময় হয়ে যাবে। বলেই মাথা নিচু করে আবার কাজে মনোযোগ দিলাম। মাত্র ঘটে যাওয়া ঘটনায় সত্যি আমি অনেক লজ্জা পেয়েছি, তাই আর মাথা তুলে স্যারের দিকে তাকাতে পারলাম না। আমি কাজ করতে করতে কখন যে লাঞ্চের সময় হয়ে গেছে আমি বলতেই পারবো না। হঠাৎ স্যারের কথা শুনে কাজ থামিয়ে দিলাম। লাঞ্চের সময় হয়ে গেছে, এবার একটু কাজটা থামিয়ে আমার লাঞ্চটা বেড়ে দিন। আমি স্যারের কথা শুনে অবাক হয়ে তাকালাম স্যারের দিকে। আমি তো জীবনে নিজের খাবারই বেড়ে খাইনি, কিন্তু অন্যজনকে খাবার বেড়ে দিতে হবে। স্যার যে সকালের ঘটনার জন্য এইভাবে প্রতিশোধ নেবে আমি কখনো ভাবতেই পারিনি। চাকরি বাঁচাতে হলে এখন স্যার যা বলবে তাই করতে হবে, কি আর করার। তাই বাধ্য হয়ে স্যারের খাবার বেড়ে দিচ্ছি। জীবনে প্রথম আমি প্লেটে খাবার বাড়ছি, তাও আবার একটা ডেভিল বজ্জাতের জন্য। আমার শরীরটা রাগে পুড়ে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছি না। আবার অনেক ভয় করছে, যে রাগী ছেলে যদি একটু ভুল হয় তাহলে তো আমাকে শেষই করে ফেলবে। এসব ভাবতে ভাবতে খাবার বাড়া শুরু করে দিলাম। হঠাৎ গ্লাসে পানি ঢালতে গিয়ে আমি নিহান স্যারের গায়ের উপর পানি ঢেলে দিলাম। পানি ফেলে দিয়ে তো
আমার ভেতরে যা ছিল সব ভয়ে একদম চুপসে গেছে। স্যার, আমি সত্যি ইচ্ছে করে ফেলিনি, বিশ্বাস করুন। আমি জীবনে কোনো দিন খাবার বাড়িনি, তাই এমন হয়ে গেছে। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন। তাড়াতাড়ি পানিটা পরিষ্কার করে দাও। জি স্যার, এক্ষুনি করে দিচ্ছি। নিহান স্যার একটা লাল শার্ট পরা ছিল, পানি পড়ে শার্টটা ভিজে একদম খয়েরি হয়ে গেছে। স্যারের শার্ট পরিষ্কার করার সময় আমি স্যারের অনেক কাছে চলে গেছি। পানি পরিষ্কার করে যখন আমি স্যারের দিকে তাকালাম, দেখি স্যার অপলকভাবে আমার দিকে তাকিয়ে আছে। আমি পানি পরিষ্কার করে দিয়ে স্যারকে লাঞ্চ করিয়ে আমি লাঞ্চ করতে চলে গেলাম। আমি লাঞ্চ করছি আর ভাবছি, স্যার সব সময় আমার দিকে এভাবে তাকিয়ে থেকে কি দেখে। কাজ করার সময় বুঝতে পারছিলাম স্যার আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। ব্যাপারটা কি জানতে হবে। তারপরে আমি লাঞ্চ শেষ করে স্যারের কেবিনে এসে আবার কাজে মনোযোগ দিলাম। আমার কাজ শেষ করতে করতে ছুটির সময় হয়ে গেল। আমি স্যারকে বলে অফিস থেকে বের হয়ে এলাম। অফিস থেকে বের হয়ে দেখি অনেকগুলো রিক্সা দাঁড়িয়ে আছে। আমি গিয়ে একটা রিক্সায় উঠে পড়লাম, আর রিক্সাওয়ালা মামাও চলতে শুরু করে দিল। বাসে যাওয়ার আগেই একটা দোকান থেকে দই কিনে নিলাম, কারণ দই আমার অনেক পছন্দ। সাথে আমার জন্য কিছু চকলেটও কিনে নিলাম, রাতে খাবো এই জন্য। আবার রিক্সাতে উঠে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা আম্মুর রুমে চলে গেলাম। আমি প্রতিদিন অফিস থেকে বাসায় এসেই আমার আম্মুর সাথে দেখা করে তারপর আমার রুমে যাই, না হলে আমার মনটা ভারী ভারী লাগে। আমি আম্মুর রুমে গিয়ে দেখলাম আম্মু বিছানা পরিষ্কার করছে। মায়ের কাছে দইয়ের বাটি দিয়ে তারপর জিজ্ঞেস করলাম, আম্মু দুপুরে কি ওষুধ খেয়েছিলে? খেয়েছি। আজকে অনেকগুলো ফুল গাছ এনেছি, ওইগুলো ছাদের টবে রোপণ করব। তুই কি বলিস? আচ্ছা করো। আরেকটা কথা, আজকে কি রহিম চাচি আসেনি? তুমি ঘর গোছাচ্ছ যে? ওর ছোট মেয়ের অনেক জ্বর এসেছে, তাই ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, আর ওই জন্য আমি আজকে আসতে মানা করে দিয়েছি। ও আচ্ছা আম্মু, আমি আমার রুমে যাই, তুমি কাজ শেষ করে দইটা খেয়ে নিও। আচ্ছা যা। আম্মুর রুম থেকে বের হয়ে আমার রুমে এসে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। প্রতিদিনের মতো আজকে এত ক্লান্ত না থাকলেও অলসতা আজকে খুব আঁকড়ে ধরেছে আমাকে। কোনো রকম ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়লাম। ল্যাপটপে হালকা সাউন্ডে গান ছেড়ে দিয়ে শুনতে লাগলাম। একটু একটু ঘুম চোখে আসতেই আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ আম্মুর চিৎকারের শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে তাকিয়ে দেখি আম্মু অনেক রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে চোখ খুলতে দেখে আম্মু বলল, কি রে, তোর সমস্যা কি? তুই কি দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছিস? এক ওয়াক্ত নামাজ কালাম পড়ছিস না, ব্যাপার কি? আর এখন মাগরিবের আজান দিচ্ছে আর তুই নাক ডেকে ঘুমাচ্ছিস। জানিস না মাগরিবের আজানের সময় শুয়ে থাকতে হয় না? আম্মু আমি কালকে থেকেই নামাজ পড়ব, আর অফিসে এত পরিমাণ কাজের চাপ দিচ্ছে যে আমি টয়লেটে যাওয়ার সময়টুকুও পাই না, আর তাই কিছুদিন ধরে নামাজ পড়তে পারছি না। চুপ কর, আমি এইসব কিছু শুনতে চাই না। কাজের জায়গায় কাজ থাকবে, আর নামাজ কালামের জায়গায় নামাজ কালাম। আর তুই কালকে থেকে যদি নামাজ না পড়িস তাহলে তোর খাওয়া বন্ধ। নামাজ কালামের জায়গায় নামাজ কালামই থাকবে। ঠিক আছে মা জননী, তাই হবে। এবার অন্তত একটু রেস্ট নিতে দাও আমাকে। নে। তুই তো এখন আমাকে একটুও সময় দিস না। সারাদিন অফিসে থাকিস, আর যতক্ষণ বাসায় থাকিস ততক্ষণ ঘরের ভিতরে নাক ডেকে ঘুমিয়ে থাকিস। ঘুমা তুই। এই কথা বলে আম্মু মনটা একটু খারাপ করে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। আর আমি বোকার মতো বসে ভাবতে লাগলাম, সত্যিই তো অফিসে কাজের চাপ থাকায় এখন আম্মুকে একটু সময়ও দিতে পারছি না। সারা দিন বাড়িতে একা থাকতে হয়, আর ভালো লাগে না। আর আমিও অফিস থেকে এসে ঘুমিয়ে পড়ি। এই যে আমি এত করে বলি একটু পাশের বাসার আন্টির সাথে গিয়ে গল্প করে এসো, না হলে পাশেই খালামুনিদের বাসা, সেখানে গিয়ে বেরিয়ে আসো, সেটাও করবে না। আম্মুকে নিয়ে তো মহা ঝামেলায় পড়লাম। আম্মুর মন খারাপ থাকলে আমার একদম ভালো লাগে না। আম্মুকে নিয়ে যে কি করি। এই শুক্রবারে আম্মুকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া দরকার, তাহলে হয়তো বেচারির মনটা একটু ভালো হবে। এইসব ভেবে উঠে বিছানা থেকে উঠে শুনি মসজিদে মাগরিবের আজান দিচ্ছে।
তাই আর বিছানায় বসে না থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে আসলাম নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে আল্লাহর কাছে পৃথিবীতে হেফাজত করার জন্য দোয়া চাইলাম, আর ওই টেবিল বজ্জারটার হাত থেকে যাতে আমাকে বাঁচায় তার জন্য দোয়া করলাম। নামাজ পড়া শেষ করে আসতে না আসতেই আম্মু খেতে ডাক দিল। খেতে বসে আমি আর আম্মু কথা বলছি। তানহা, কালকে তো নানু বাসায় যেতে হবে। তোর ছোট মামা এসে দাওয়াত দিয়ে গেছে। আম্মু, আমি কিভাবে যাব বলো? আজকে তো অফিসে নতুন এমডি জয়েন করেছে, আর নতুন স্যারটা অনেক রাগী, আর আমি তার পিএ। যদি আমি অফিসে না যাই তাহলে আমার চাকরিটাই যাবে। তারপরেও দেখি আমি বিকেলের দিকে ছুটি নিয়ে সোজা নানু বাসায় চলে যাবনি। তুমি না হয় একাই চলে যেও। আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু বিকালে যাবি, আর পরশুদিনে ছুটি নিয়ে আসবি, কারণ কালকে রাতে আমরা থাকবো তোর নানু বাসায়। আর যদি ছুটি না দেয় তাহলে আর তোর এই চাকরি করতে হবে না। আচ্ছা আম্মু, আমি দেখছি কি করা যায়। দেখছি না, আমি যা বলেছি তাই। আমি তোকে কখনো বলিনি চাকরি করার জন্য, তুই নিজের জেদ করে চাকরি করছিস। ঠিক আছে, আমি বিকালে চলে যাব। তুমি একটু দেখে শুনে ভালো মতো যেও। আচ্ছা, এখন তাড়াতাড়ি খা। আমি আর কথা না বাড়িয়ে খাওয়াটা শেষ করে ঘুমাতে চলে গেলাম আমার রুমে। মায়ের কাছে গেলাম না, কারণ আজকে আমার ভালো লাগছে না, অনেক ঘুম পাচ্ছিল। তাই রাতে তাড়াতাড়ি ঘুমানোর জন্য সকালে খুব ভোরে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠেই শুনি মসজিদে আজান দিচ্ছে। তাই আর শুয়ে না থেকে ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায় করে আম্মুর রুমে গেলাম। আম্মুর রুমে গিয়ে দেখি আম্মু বসে কোরআন শরীফ পাঠ করছে। তাই আমি আম্মুর পাশে গিয়ে চুপ করে বসে কোরআন পাঠ করা শুনতে লাগলাম। অনেক ভালো লাগছে এই সকাল সকাল আল্লাহর বাণী শুনতে। আম্মুর কোরআন পাঠ করা শেষ হলে আমি আম্মুর পাশে বসে কিছুক্ষণ গল্প করলাম। তারপর আম্মু নাস্তা রেডি করলো, আর আমি নাস্তা শেষ করে অফিসের জন্য রেডি হয়ে আবার আম্মুর রুমে আসলাম। আম্মু, আমি অফিসে চলে যাচ্ছি। আর তুমি কখন নানু বাসায় যাবে? এই তো 11টার দিকে বাসা থেকে বের হব। আচ্ছা, তাহলে ভালো মতো যেও, আর পৌঁছে আমাকে ফোন করো, না হলে টেনশন হবে। ঠিক আছে, আর তুই বিকালে অফিস থেকে ছুটি নিয়ে একটু তাড়াতাড়ি চলে আসিস। তোর বড় মামা নাকি তোকে অনেক দেখতে ইচ্ছে হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমি আসি আম্মু। যা। আম্মুর সাথে কথা শেষ করে বাসা থেকে বের হয়ে একটা রিকশায় উঠি। অফিসে চলে গেলাম। আজকে আমি অনেক তাড়াতাড়ি অফিসে চলে আসছি। অফিসে এসে নিজের ডেস্কে চলে গেলাম। মিস তানহা, এখন একটু আমার চেম্বারে আসুন তো। জি স্যার, আমি এক্ষুনি আসছি। আমার ডেস্কে বসে আমি কাজ করছিলাম। এমন সময় নিহান স্যার ফোন করে বলল তার চেম্বারে যেতে। তাই বসা থেকে উঠে স্যারের চেম্বারে চলে গেলাম। স্যার, ভেতরে আসবো? আসুন। গুড মর্নিং স্যার। স্যার যে ফোনে কথা বলছিল এটা আমি খেয়ালই করিনি। স্যারকে গুড মর্নিং বলায় কেমন রাগান্বিত আর বিরক্তির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, গুড মর্নিং। স্যার আরও কিছুক্ষণ ফোনে কথা বলল। আমি ততক্ষণ চুপ করে দাঁড়িয়েই ছিলাম। স্যার কথা বলে শেষ করে আমাকে বলল, এইসব কি, আপনি কি অন্ধ? দেখতে পাননি আমি ফোনে কথা বলছি? কথা বলা শেষ হওয়ার পর আপনার গুড মর্নিং বলা উচিত ছিল। স্যার, আপনিই তো আমাকে ফোন করে বললেন আপনার চেম্বারে আসতে। আমি আপনাকে চেম্বারে আসতে বলেছি, এটা ঠিক, কিন্তু গুড মর্নিং কি বলতে বলেছি? স্যার, আমি ভদ্রতার খাতিরে বলেছি, আর আমি খেয়াল করিনি আপনি যে ফোনে কথা বলছিলেন। অন্য সবকিছু খেয়াল থাকে, কাউকে চর মারার সময়, রাস্তা মানুষদের সামনে অপমান করার সময় খেয়াল থাকে, কিন্তু কাজের সময় খেয়াল থাকে না। ভালোই। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, এমন ভুল আর হবে না। তান্না মাথা নিচু করে কথাগুলি বলল। তান্নার চোখে পানি টলমল করছে। তান্নাকে আর কিছু বললেই কান্না করে দিবে। নিহানের তো তান্নাকে দেখে সেই হাসি পাচ্ছে, কিন্তু নিহান হাসছে না। নিহান একটু গম্ভীর গলায় বলল, ঠিক আছে, এবার মতো মাফ করে দিলাম, নেক্সট টাইম থেকে যাতে এরকম ভুল আর না হয়। আচ্ছা স্যার, আমাকে আপনার চেম্বারে আসতে বলেছিলেন কেন? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনাকে আমার জন্য এক কাপ চা করে নিয়ে আসার জন্য ডেকেছি। শুরু হয়ে গেছে ওনার হুকুম। ইচ্ছে করছে মাথাটা একদম ফাটিয়ে দিই। আমি তার বিয়ে বলে আমাকে দিয়ে সব কাজ করাতে হবে নাকি? আমি জীবনে এইসব কাজ করি নাই, আর এখন চাকরি করছি বলে এইসব কাজ করতে হচ্ছে। এই বজ্জারটার বউ যে হবে তার অবস্থা বড়টা বাজিয়ে দিবে।
আহারে, তার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে। বেচারির জীবনটা এই বজ্জাটার হুকুম শুনতে শুনতেই শেষ হয়ে যাবে। আল্লাহ, তুমি আমাকে এমন জামাই দিও না। তুমি আমাকে একটা ভালো জামাই দিও, যে আমাকে অনেক ভালোবাসবে আর হুকুম করবে না। আর ওই বজ্জাটার বউটাকেও একটু রক্ষা করো তুমি। আমি বকতে বকতে চাটা বানিয়ে ফেললাম স্যারের জন্য। স্যার, এই যে আপনার চা। দেন। বলে নিহান চায়ের কাপটা তান্নার হাত থেকে নিল। চায়ের কাপটা হাতে নিতেই একবার চুমুক দিয়ে তান্নাকে বলল, এটা কি চা নাকি শরবত? চায়ের ভিতরে এত চিনি কেউ দেয়? এই নিন, আপনার চা আপনি খান। আপনি কি মেয়ে নাকি অন্য কিছু? একটা মেয়ে হয়ে আপনি ঠিকমতো চা বানাতে পারেন না। আপনার জামাইয়ের কপালে অনেক দুঃখ আছে। যে বউ এক কাপ চা ঠিকমতো বানাতে পারে না, তার সাথে সংসার করবে কোন ছেলে? আমার না আপনার জন্য অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, আপনি কি সত্যিই মেয়ে? কি? আমাকে এত বড় কথা! এবার আমার নারীত্ব নিয়ে কথা বলেছে, তাই আর চুপ করে থাকতে পারলাম না। অনেকটা রেগেই বললাম, আপনার কি বিশ্বাস হচ্ছে না আমি মেয়ে? যদি বিশ্বাস না হয় তাহলে চেক করে দেখতে পার। কথাটা অর্ধেক বলে জিহ্বায় কামড়ে ধরলাম। হায় হায়, এটা আমি কি বলে ফেলেছি! ছি 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 ছি! স্যারের সামনে আমার ইজ্জতের ফালুদা হয়ে গেল। স্যার আমার দিকে কেমন করে জানি তাকিয়ে আছে। স্যার হয়তো আমার কথা বুঝতে পেরে গেছে, তাই আমি লজ্জায় আর স্যারের সামনে দাঁড়িয়ে থাকতে পারলাম না। চায়ের কাপটা হাতে নিয়ে আমি দ্রুত হেঁটে আমার ডেস্কে চলে এসলাম। এই মেয়েটা কি বলে গেল? বিশ্বাস না হলে চেক করতে পারি মানে? আসলে মেয়েটার চেহারায় এখনও বাচ্চা ভাবটা রয়ে গেছে। কখন কি বলতে হয় এখন এটাই শিখে নেই। আবার আছে চাকরি করতে। যাই হোক, মেয়েটা মনে হয় অনেক লজ্জা পেয়েছে। ছি! স্যারকে আমি এটা কি বললাম? শালার বজ্জাত স্যারটার জন্য এখন আমার মাথাটাও নষ্ট হয়ে যাচ্ছে। কি যে আবল তাবল বলছি, আল্লাহই জানে। স্যার তো রীতিমতো টর্চার করছে, এমনভাবে প্রতিশোধ নিচ্ছে, আমি কিছু বলতেও পারছি না। এইভাবে চলতে থাকলে তো আমি পাগল হয়ে যাব। অন্যমনস্ক হয়ে কথাগুলো ভাবতে ভাবতেই চায়ের কাপে চুমুক দিয়ে দিলাম আমি। চায়ে চুমুক দেওয়ার সাথে সাথেই আমার মনে পড়ে গেল, এটা যে স্যারের এঁটো চা। ছি! ওই বজ্জার টেবিলটার খাওয়া চা আমি খাচ্ছি। আসলেই তো চাটা একদম শরবতের মতোই হচ্ছে। সব তো ওই টেবিলটার জন্যই হয়েছে। তখন ওনাকে বকতে বকতে চায়ে বেশি চিনি দিয়ে ফেলেছি। ও খোদা, এই শয়তান পাজি টেবিলটার জন্য আমি পুরো পাগল হয়ে যাব। আর আমি কি আগে কখনো এইসব করেছি? আম্মুর কাছ থেকে ভালো মতো চা বানাতে শিখতে হবে, নাহলে আমার মান সম্মান সব যাবে। স্যারকে কালকের ফাইলগুলো দেওয়ার জন্য আর আম্মু বলেছিল অফিস থেকে ছুটি নেওয়ার জন্য, তাই স্যারের রুমে গেলাম। স্যারের রুমের সামনে গিয়ে দরজায় নক করলাম। স্যার, ভেতরে আসবো? হ্যাঁ, আসুন। তারপরে ভিতরে ঢুকে স্যারের টেবিলের উপরে ফাইলগুলো রেখে দাঁড়িয়ে রইলাম। আর স্যার মাথা নিচু করে কাজ করছে। কিছুক্ষণ পরে মাথা তুলে বলল, আরও কিছু বলবেন? জি স্যার। বলেন, তাহলে কি বলবেন? স্যার, কালকে আমার ছুটি লাগবে। ছুটি কেন? আমার আম্মু নানু বাসায় বেড়াতে গেছে, আর আমাকেও যেতে বলেছে, তাই আমার একদিনের ছুটি প্রয়োজন। অফিসের কাজে অনেক চাপ, আর আপনি এই সময় বেড়াতে চান? আচ্ছা, ছুটির জন্য দরখাস্ত লিখে নিয়ে আসছেন? না স্যার। তাহলে ছুটি দিব কি করে? যান, ছুটির দরখাস্ত লিখে নিয়ে আসেন। আচ্ছা বলেই স্যারের চেম্বার থেকে বের হয়ে নিজের ডেস্কে চলে এলাম। আমি আমার ডেস্কে বসে দরখাস্ত লেখায় মন দিলাম। তান্নাকে ছুটি না দেওয়ায় ওর মুখটা একদম কাদো কাদো হয়ে গেছিল। তান্নার কাদো কাদো মুখটায় নিহানের চোখের সামনে এখনো ভাসছে। বিশেষ করে তান্নার চোখ জোড়া কি সুন্দর, ভীত হরিণীর মতো সেই চাহনি একেবারেই যেন নিহানের চোখে আটকে গেছে সেই চোখ জোড়ার ওপরে। বিনা অজুহাতেই তান্নার সেই মায়াবী চোখ আবার দেখতে ইচ্ছে করছে নিহানের। নিহানের কেন ওই চোখ জোড়া দেখতে ইচ্ছে করছে বারবার তা নিহানও জানে না, আর এই মুহূর্তে জানার প্রয়োজনও দেখছে না নিহান। কি করে দেখবে সেটাই এখন ভাবছে শুধু নিহান। সামনের দিকে তাকাতে নিহান দেখতে পেল তান্না এক মনে টেবিলে বসে কি জানি লিখছে, কিন্তু এত দূর থেকে তান্নার চোখ দেখা যাচ্ছে না। নিহান কিছু একটা ভেবে টেলিফোনটা হাতে নিয়ে তান্নার ডেস্কের টেলিফোনে ফোন করলো, কিন্তু টুট 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 করে ফোনটা কেটে গেল। আবার ফোন দিল, সেই একই কাহিনী। নিহানের মেজাজই খারাপ হয়ে যাচ্ছে। মেয়েটার টেলিফোনে কল ঢুকছে না কেন? ও শিট, ওর নাম্বারটাও তো নাই আমার কাছে। এখন কি করে ওই মেয়েটার চোখ জোড়া যে দেখি? আবার এমন হচ্ছে কেন? আগে তো কখনো আবার এমন হয়নি। যাই হোক, এখন মেয়েটার ওই ভীত হরণী চোখগুলো দেখে আসি।
এক পর্যায়ে রেগে নিহান তান্নার ডেস্কে চলে গেল। নিহান রাগে গজগজ করতে করতে নিজের রুমের দরজা ঠেলে বেরিয়ে সামনের রুমটায় ঢুকে গেল। তান্না একটা চেয়ারে গুটিসুটি মেরে বসে টেবিলের ওপর একটা কাগজের ভেতরে কি জানি লিখছে। নিহান তান্নার সামনে গিয়ে একটা হাত ধরে টান মেরে তান্নাকে দাঁড় করিয়ে ফেলল। আমি মনোযোগ দিয়ে ছুটির দরখাস্তটা লিখছিলাম। ওই বজ্জাত স্যারটা যে আমার ডেস্কে এসেছে সেটা আমি টেরই পাইনি। হঠাৎ এইভাবে কেউ হাত ধরে টান মারায় আমি একদম ভয় পেয়ে গেলাম। আমার এখন কি করা উচিত ভেবে পাচ্ছি না। আমি শুধু স্যারের মুখের দিকে তাকিয়ে রইলাম। স্যার আমাকে দাঁড় করিয়ে একদম টেনে দেয়ালের সাথে চেপে ধরে আমার চোখের দিকে তাকিয়ে রইল। ওই বজ্জাতটা হঠাৎ করেই এভাবে রেগে যায় কেন? আচ্ছা, এখন তো আমি কোনো ভুল করিনি, তাহলে আমাকে এভাবে ধরে আসে কেন? আমি কালকে স্যারকে না চিনে একটা ভুল করেছি, তার জন্য তাকে সরিও বলেছি। স্যারের হয়তো আমাকে তার বিয়ে হিসেবে পছন্দ হয়নি, তাই মনে হয় আমার সাথে এমন করে। নিহান অনেক রেগে আছে, কিন্তু রেগে গিয়েও তান্নার কাঁদো কাঁদো মুখের সে চাহনি দেখে আর কিছুই বলতে পারছে না। তান্নার ছলছল চোখ জোড়া যেন নিহানকে তান্নার প্রতি দুর্বল করে দিচ্ছিল, আর প্রচণ্ডভাবে নিহানকে তান্নার আরও কাছে যেতে বাধ্য করছিল। তান্নার এই ঘোর লাগানো চোখের মায়া এড়ানো নিহানের পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছিল না। নিজের অজান্তে এই মায়াবী চোখের মায়া হারিয়ে যাচ্ছে নিহান। নিহানের মনে অন্যরকম একটা সুন্দর অনুভূতি কাজ করছে। অন্য কারোর জন্য এর আগে নিহানের এই অনুভূতিটা আসেনি। নিহান মনে মনে ভাবছে, এই ফাজে মেয়েটার চোখের ভিতরে এত মায়া কেন? আমি মেয়েটার চোখে মায়া আটকে গেলাম। মেয়েটার এমন ঘোর লাগানো চাহনি আমার মনকে পাগল করে দিয়েছে। এই মেয়েটার মায়া আমি হারিয়ে যাচ্ছি। হঠাৎ তান্নার কথা শুনে নিহান ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরল। স্যার, নিহান স্যার, আমার হাতে ব্যথা লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি তো এখন কোনো ভুলও করিনি, তাহলে আমাকে এইভাবে দেয়ালের সাথে চেপে ধরে আছেন কেন? নিহান স্যার অনেক জোরে আমার হাত দেয়ালের সাথে চেপে ধরে আছে, তাই আমি ব্যথা পাচ্ছিলাম, আর এই জন্যই স্যারকে আমার হাত ছেড়ে দিতে বলেছি। কিন্তু স্যার মনে হয় আমার কথা শোনেনি। সেই আগের মতো এক নজরে আমার চোখের দিকে তাকিয়ে আছে, তাই আমি আবার একটু চেঁচিয়ে স্যারকে বললাম, স্যার আমার ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে দিন আমাকে। এই, আপনি সবসময় এত জোরে কথা বলেন কেন? আমি কি কানে কম শুনি যে এত চিল্লান? আজ যদি কখনো চেঁচিয়ে জোরে কথা বলতে দেখি তাহলে আপনার খবর আছে। আর আপনার এই টেলিফোনে কি হয়েছে? কল ঢুকছে না কেন? জানেন আমি কতবার ফোন করেছি? স্যার, আমি তো জানি না কি হয়েছে, আর কিছুক্ষণ আগেই তো ঠিক ছিল। আপনি না আমাকে ফোন করলেন, হঠাৎ করে কি হয়েছে আমি কেমন করে বলবো? নিহান আর কোনো কথা না বলে টেলিফোনটার হাতে নিয়ে দেখে টেলিফোনটার তার ছিঁড়ে গেছে, আর তাই টেলিফোনে কল ঢুকছে না। টেলিফোনের তার ছিঁড়া দেখে নিহান তান্নাকে বলল, এটা কি করেছিল? একটু দেখে শুনে কাজ করতে পারেন না? সবসময় শুধু মালিককে লস করানোর ধান্দায় থাকেন, তাই না? স্যার, আমি জানি না তারটা কি করেছিল। এই রে, তারটা কি করেছিল? আর স্যারও আমাকে ফোন দেওয়ার সময় পেল না। এমনিতেই তো আমার উপরে অনেক রেগে আসে, তার উপরে এখন আরও একটা কারণ পেয়েছে আমাকে বকা দেওয়ার। তানহা, এইবার তুই শেষ রে। তান্না নিজের মনে কথাগুলো ভাবতে ভাবতেই নিহান ওর হাতটা ছেড়ে দিল। তান্না নিহানের হাত থেকে ছাড়া পেয়ে মনে হয় হাঁপ ছেড়ে বাঁচল। নিহান হাতটা চেপে ধরে রাখায় তান্নার হাতটা ব্যথা হয়ে গেছে। আমি ব্যথায় এক হাত দিয়ে অন্য হাত ডলছি। আমার হাত ডলা দেখে নিহান আমার দিকে একটু এগিয়ে আসতেই আমি ভয়ে আটকে উঠে এক পা পিছিয়ে গেলাম। আমার এভাবে ভয়ে আটকে উঠতে দেখে নিহান ভ্রুকুচকে আমার দিকে তাকিয়ে, এই যে মিস তানহা, সমস্যা কি আপনার? এইভাবে ভয় পেয়ে গেলেন কেন? না স্যার, আমার আর কোনো সমস্যা নেই। আর আমি কোথায় ভয় পেলাম? একটু নিজেকে সামলে স্যারকে কথাটা বললাম। সত্যি কথা বলতে সত্যি আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এই বজ্জাটার কোনো বিশ্বাস নেই, যদি আবার কিছু করে তাই। যদি কোনো সমস্যা না থাকে তাহলে এভাবে লাফান কেন? আর একটা কথা, আমি আপনাকে ছুটি দিয়েছি, আর আপনার আজকের মতো কাজ শেষ। চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। আপনি আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন কেন? আর আমি একাই যেতে পারি, কারো পৌঁছে দিয়ে আসতে হবে না। আর বলার জন্য আপনাকে ধন্যবাদ। আমি কি আপনার কাছ থেকে এইসব জানতে চেয়েছি? আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো বলেছি মানে দিয়ে আসবো। এখানে তো আপনার কোনো মতামত জানতে চাইনি। স্যার সরি, আজকে তো আমি আমার নানু বাসায় যাব, আর আমার আম্মু সেখানে আগেই চলে গেছে। স্যার, আপনি অন্য
কোনো দিন না হয় আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবেন? আমি আপনার নানু বাসায় আপনাকে পৌঁছে দিয়ে আসবো, সমস্যা নেই তো। আর গাড়ি দিয়ে গেলে আপনি অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবেন। স্যার, আমাকে এভাবে গাড়ি দিয়ে বাসায় নামিয়ে দিয়ে আসতে চাচ্ছে কেন? ঘটনা কি কিছুই বুঝতে পারছি না। স্যার মতলব তো ভালো না, স্যার থেকে একটু সাবধানে থাকতে হবে। কিন্তু এত কিউট একটা ছেলের কাছ থেকে কিভাবে সাবধানে থাকতে হয় তা তো এখনো আমার অজানা। তান্না মনে মনে এইসব কথাই ভাবছিল, কিন্তু নিহানের কথায় তান্নার ভাবনায় ছেদ পড়ল। তান্নাকে কিছু বলতে না দেখে নিহান বলল, কি হলো, চলুন। এইভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন কেন? আবার লেট কোনো কিছু পছন্দ না। আমি গাড়ির সামনে অপেক্ষা করছি, আপনি তাড়াতাড়ি আসুন। কথাটা বলেই নিহান চলে গেল। আর তান্না দাঁড়িয়ে রাগে ফুঁসছে। তান্নার নিজের ওপরেই রাগ হচ্ছে। রাগে তান্নার মুখ দিয়ে একটা কথাও বের হচ্ছে না। অসভ্য লোক একটা, সব সময় শুধু হুকুম করবে, তার ইচ্ছে মতো মনে হয় সবাইকে চলতে হবে। এই বজ্জারটার জন্য আমার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে। শালা ইন্দুর, তোর একবার খালি চান্সে পাই, দেখ তোর কী অবস্থা করি আমি। মনে মনে আরও অনেক গালি দিলাম বজ্জাত স্যারটাকে। স্যার তো গাড়ি নিয়ে বাইরে আমার জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি যাই, নাহলে পরে আবার বকা দেবে। তান্না আর কিছু না ভেবে এক ছুটে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাইরে এলো। তান্না বাইরে আসতেই দেখলো নিহান একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই গাড়িটা তান্নার চেনা। এর আগেও কালকে একবার তান্না এই গাড়ি দেখেছে। তান্না নিহানের সামনে গিয়ে দাঁড়াতে হাতের দড়ির দিকে তাকালো নিহান। 4:27 বাজে, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ুন, না হলে আমার পৌঁছাতে রাত হয়ে যাবে। পরে কিন্তু আমি ডিনার না করে আপনার নানু বাসা থেকে আসবো না। আচ্ছা, এখান থেকে আপনার নানু বাসায় যেতে কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টার মতো সময় লাগবে। ঠিক আছে, চলেন। কথাটা বলে নিহান মুচকি হাসি দিয়ে তান্নার দিকে এগিয়ে গেল। নিহানকে তান্নার দিকে এগিয়ে যেতে দেখে তান্না ভয় পেয়ে চোখ বন্ধ করে নিল। তান্না এইভাবে ভয় পেয়ে চোখ বন্ধ করাই নিহান হেসে দিল। মুচকি এসে তান্নার দিকের গাড়ির দরজাটা খুলে দেয়, আবার ঘুরে এসে নিজের ড্রাইভিং সিটে বসে। আলতো করে হর্ন বাজালো। হর্নের শব্দ তান্নার কানে আসতেই তান্না কেঁপে উঠল। তান্না হর্নের শব্দ পেয়ে চোখ খুলতে দেখলো গাড়ির সামনের সিটে বসা দরজাটা খোলা, আর ড্রাইভারের সিটে বসে নিহান ওর দিকে তাকিয়ে হাসছে। তান্না নিহানের এই হাসি দেখে বড্ড রাগ হচ্ছে। তান্না ইচ্ছে করছে নিহানের গলা চেপে ধরতে। নিহান তান্নাকে চোখে ইশারা করে গাড়িতে উঠতে বলল। তান্নার অনেক লজ্জা করছে নিহানের চোখের দিকে তাকাতে। তান্না মাথাটা নিচের দিকে করে ভাবছে, আমার অনেক লজ্জা লাগছে। বজ্জাত স্যারটা আমার দিকে এগিয়ে আসায় তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এভাবে হেসে কেউ কারো দিকে এগিয়ে আসে নাকি? আমি তো ভেবেছি আবার আমাকে দেয়ালের সাথে চেপে ধরবে, কিন্তু স্যার তা না করে শুধু গাড়ির দরজাটাই খুলে চলে গেল। আবার গাড়ির হর্নের শব্দে আমি বাস্তবে ফিরলাম। গাড়ির হর্নের শব্দ শুনে আমি নিহান স্যারের দিকে তাকালাম। আমাকে স্যারের দিকে তাকাতে দেখে স্যার বলল, এই যে মিস ভিতু, গাড়িতে উঠছেন না কেন? এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? কি আমি ভীতু? আপনি ভিতু। আর এত কথা না বলে গাড়িতে উঠে আসুন তো। জি স্যার। কি হলো, উঠছেন না কেন? এভাবে আমার দিকে তাকিয়ে মূর্তি মতো দাঁড়িয়ে আছেন কেন? স্যার, আমি কি আপনার পাশে বসবো? তো আপনি কি পিছনে বসবেন? আমি তো ভালো মানুষ না, এই জন্য কি আপনার আমাকে ড্রাইভার বানানোর খুব ইচ্ছে হয়েছে নাকি? না না, আসলে স্যার তেমন কিছু না। আপনি গাড়িতে না উঠে এত কথা বলছেন কেন? আর আপনাকে আমার পাশের সিটে বসতে হবে? আপনি গাড়িতে উঠবেন, নাকি আপনাকে ওঠানোর জন্য আমাকে নামতে হবে গাড়ি থেকে? উঠছি। বলে গাল ফুলিয়ে গাড়িতে উঠে নিহানের পাশে এসে বসলো তান্না। দরজাটা টেনে বন্ধ করে দিল তান্না। মাথাটা নিচু করে চুপচাপ মুখ ভার করে বসে রইল তান্না। আমি নিহান স্যারের উপরে রাগ করে অনিচ্ছা সত্ত্বেও গাড়িতে উঠে মাথা নিচু করে বসে রইলাম। 4-5 মিনিট সময় পার হয়ে গেল আমি গাড়িতে উঠেছি, কিন্তু এখনও গাড়ি চালাতে শুরু করিনি। আশেপাশে কি হচ্ছে দেখার জন্য আমি মাথাটা তুলে নিহান স্যারের দিকে তাকালাম। নিহান স্যার গাড়ির চাবি ঘুরিয়ে বারবার গাড়ি স্টার্ট করতে চাচ্ছে, কিন্তু হচ্ছে না। আমি ভ্রু কুচকে নিহান স্যারের দিকে তাকাতে দেখলাম স্যার আমার দিকে তাকিয়ে ঠোঁটটা একটু বাঁকা করে মুচকি একটা হাসি দিল। নিহানের হাসিটা দেখে আমার রাগ উঠে গেল। আমি রাগে গজগজ করছি আর ভাবছি, আচ্ছা লোকটার সমস্যা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। অফিসে সারাদিন আমাকে দিয়ে বুয়ার কাজ করাবে, আবার কোনো ভুল ছাড়ে আমাকে ইচ্ছে মতো বকা দেবে, শাস্তি দিবে, মাঝে মাঝে কেমন করে আবার তাকিয়ে থাকে। আর এখন ঠোঁটটা বাঁকা করে কি একটা হাসি দিল।
এই হাসি দেখে তো আমার শরীর রাগে জ্বলছে। স্যারের মুখে যদি হাসি না থাকে তাহলে রাগে চোখ লাল টকটকে করে রাখে। এমন মানুষ আমি আগে কখনো দেখি নাই। আজব একটা মানুষ। এই যে মিস, আমাকে নিয়ে এত ভাবলে তো আপনি একদিন পাগল হয়ে যাবেন। তখন তো আবার আপনাকে পাবনা মেন্টাল হাসপাতালে পাঠাতে হবে। কি? এত কি করেন কেন আপনি? আচ্ছা, আমাকে নিয়ে আপনার এত সমস্যা কেন? আমার সবকিছু নিয়ে যদি আপনি এত নেগেটিভ চিন্তা করেন তাহলে তো একদিন আমার প্রেমে পড়ে যাবেন। আমি নিহান স্যারের কথা শুনে অবাক হয়ে স্যারের দিকে তাকিয়ে রইলাম। আমি তো স্যারকে নিয়ে এইসব মনে মনে ভাবছিলাম। তাহলে কি স্যার আমার মনের কথা শুনে ফেলেছে? হায় আল্লাহ, আগে তো আমার মন আস্তেই কথা বলতো, কেউ শুনতো না তার কথা। আজকে মনে হয় আমার মন অনেক জোরেই কথা বলে ফেলেছে, তাই হয়তো স্যার আমার মনের কথা শুনে ফেলেছে। আপনার মন জুড়ে কথা বলেনি, সে তার মতো লুকিয়ে আছে। কিন্তু আমি মানুষের চোখ দেখলেই কেমন জানি মনের কথা বুঝতে পেরে যাই। আর এমন হাঁ করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? স্যারের শেষের কথাটা শুনে আমি তাড়াতাড়ি করে স্যারের দিক থেকে মুখ ঘুরিয়ে রাস্তার দিকে তাকালাম। রাস্তার দিকে তাকিয়ে ভাবছি, এই বজ্জাত স্যারটা এমন কেন? আচ্ছা, এভাবে সত্যি কারোর মনের কথা বোঝা যায়? আমি যে মনে মনে সবসময় স্যারকে বকা দিই, তা কি স্যার বুঝতে পেরে যায়? ইস, এসব ভেবে তো আমার দম বন্ধ হয়ে আসছে। তানা এসব ভাবছিল এমন সময় কারো হাতের আলতো স্পর্শে চমকে তাকাতে দেখলেও নিহান একদম ওর কাছে চলে এসেছে। নিহানকে ওর এত কাছে আসতে দেখে তান্না ভয়ে চোটে কিছু বলতে না পেরে দ্রুতগতিতে চোখ বন্ধ করে ফেলল। আমি আমার শরীরে কিছু একটার বাঁধন অনুভব করতে চোখ খুলে তাকালাম। চোখ খুলে দেখি নিহান আমার থেকে সরে আবার নিজের সিটে বসে পড়েছে। আর আমি কিসের বাঁধন অনুভব করেছি তা দেখার জন্য নিজের দিকে তাকিয়ে দেখি আমার সিট বেল্ট বাঁধা। আমি নিহানের দিকে ঘুরে কিছু বলতে গিয়েও বলতে পারলাম না, কারণ নিহানের ঠোঁটের কোণে এখনও সেই আত্মা কাঁপানো বাঁকা হাসিটা ফুটে আছে। আমার এবার নিহানের এই হাসি দেখে রাগ হচ্ছে, আর একবার ভালোই লাগছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো। বলুন। আপনি যে এখনো বাচ্চা আছেন, এটা কি আপনি জানেন? আমি জানি না, কিন্তু সবাই আমাকে বলে আমি নাকি এখনো বাচ্চা, শুধু হাতে পাই নাকি বড় হয়েছি। যারা এই কথাগুলো বলে একদম ঠিক বলে। আপনি এখনো বাচ্চা মেয়ে আছেন। আচ্ছা, এই বাচ্চা মেয়েটাকে কি আমি তুমি করে বলতে পারি? আপনি বয়সে আমার থেকে বড়, আবার আপনি আমার অফিসের বস, আপনি অবশ্যই আমাকে তুমি বলতে পারেন। আপনার কোনো আপত্তি নেই তো? আরে না, এইখানে আমার আপত্তি থাকবে কেন? না থাকলে ভালো। আচ্ছা, তুমি কি সিঙ্গেল? জি, কি বললেন? আমি আপনার কথাটা শুনি নাই, আরেকবার বলবেন প্লিজ? আমি বলেছি তোমার কি কোনো ছেলের সাথে সম্পর্ক আছে, মানে তুমি কি কারোর সাথে প্রেম টেম করো নাকি? স্যার, হঠাৎ করে আপনার এইসব জানার ইচ্ছে হলো কেন? আরে এমনিতে জানতে চাচ্ছি। তুমি দেখতে মার্শাল্লাহ, তোমার মতো সুন্দর মেয়ের তো বিএফ থাকতেই পারে, আবার নাও থাকতে পারে। কারণ তোমার যে রাগ উঠলে হয়তো বিএফকে বকে শেষ করে দাও। আর বিএফ যদি তোমার সামনে থাকে তাহলে হয়তো তোমার জ্বালা বেচারা এমনিতেই মরে যাবে। তাই আর কি এসব জানতে ইচ্ছে হলো। সরি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আর আপনার এইসব জানার ইচ্ছে হলো কেন? এমনি জানতে ইচ্ছে হয়েছে। আচ্ছা, তাহলে তোমার মতো একটা সুন্দর মেয়ে এখনো সিঙ্গেল? এতক্ষণ নিহান স্যার আর আমি গাড়ির ভেতরে বসে কথা বলছিলাম। আমার নানু বাসার সামনে এসে পড়ায় আমি স্যারকে বললাম গাড়িটা থামাতে। স্যার আমার কথা শুনে সাথে সাথেই গাড়িটা থামালো। এটা কি তোমার নানুর বাসা? আচ্ছা, আপনি অবাক হলেন কেন আমার নানুর বাসা দেখে? আপনি কি এর আগে এই বাসায় এসেছেন নাকি? আরে তেমন কিছু না। কথাটা বলে নিহান গাড়ি থেকে নামলো। নিহানকে নামতে দেখে আমিও সাথে সাথে গাড়ি থেকে নেমে নিহানের পাশে এসে দাঁড়ালাম। স্যার, ধন্যবাদ আপনাকে। আজকে আপনি আমার অনেক বড় উপকার করেছেন। আপনার জন্যই এত তাড়াতাড়ি চলে আসতে পারলাম, না হলে তো আমি এখনো ঢাকা শহরে জ্যামেই আটকে থাকতাম। আরে এই জন্য ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমার এটা দায়িত্ব, কারণ তুমি আমার অফিসে চাকরি করো। আচ্ছা, এই বাড়িটা কি তোমার নানুর বাড়ি? জি স্যার, এটাই আমার নানু বাড়ি। কেন স্যার, কি হয়েছে? না কিছু না। আচ্ছা, তোমার আম্মুর নাম কি? আমার আম্মুর নাম রাবেয়া। কি, তোমার আম্মুর নাম রাবেয়া? স্যার, আপনি আমার আম্মুর নাম শুনে অবাক হলেন কেন? তুমি রাবেয়া খালামণির মেয়ে? তার মানে তুমি আমার সে একমাত্র খালাতো বোন? আমি আপনার খালাতো বোন মানে?
কি বলছেন এসব? আমি কিছুই তো বুঝতে পারছি না। রাশেদা নামে তোমার কোনো খালামণি আছে? জি আছে। আমি তার ছেলে। আমি ছোট থাকতে ইংল্যান্ডে চলে যাই আমার ছোট চাচুর কাছে, আর ওইখানে বড় হয়েছি। আর এর জন্যই তুমি আমাকে কখনো দেখোনি। আমি যখন ইংল্যান্ডে চলে গিয়েছিলাম তুমি তো বাচ্চা ছিলে, তাই হয়তো আমার কথা মনে নাই। এবার আপনাকে চিনতে পেরেছি। খালামণি সব সময় আপনার কথা বলতো। আপনার ছোটবেলার অনেক ছবি দেখিয়েছে আমাকে, কিন্তু কে জানে বড় হয়ে আপনি এমন বজ্জাত হবেন। বজ্জাত হব মানে? ওই, তুমি কি বোঝাতে চাচ্ছ? আরে, মুখ ফসকে এটা কি বের হয়ে গেল? যেভাবেই হোক এখন কথাটা ঘোরাতে হবে। হায় আল্লাহ! স্যার, এখানে দাঁড়িয়ে কথা বলতে বলতে আমার পা ব্যথা হয়ে গেছে। স্যার, আমরা ভেতরে যাই। এটা তো আপনারও নানুর বাসা। আম্মু তো একটু আগে ফোন করে বলল অফিস থেকে যেন সোজা নানুর বাসা চলে আসি। যাই হোক, তোমাকে নামিয়ে দিয়ে লাভই হয়ে গেল। আর তুমি যে আমার একমাত্র খালাতো বোন সেটাও জানা হয়ে গেল। স্যার, এবার ভিতরে চলুন। কথাটা বলেই আমি স্যারের সামনে থেকে বাসার ভিতরে ঢুকে কলিং বেল চাপ দিলাম। একটু পরেই আমার ছোট মামুনি এসে দরজাটা খুলে দিল। নিহান স্যারও আমার পাশেই দাঁড়িয়েছিল। মামুনি তো নিহান স্যারকে দেখে চমকে গেল। অনেক অদ্ভুতভাবে স্যারের দিকে তাকিয়ে আছে। কি রে তানহা, তুই নিহানের সাথে এলি কি করে? তোরা কি একে অপরকে চিনিস? না, মাত্রই জানলাম স্যার যে আমার খালাতো ভাই হয়। তুই নিহানকে স্যার বলছিস কেন? কাহিনী কি রে? আসলে হয়েছে কি, আমি ওনার অফিসে চাকরি করি, আর আমি জানতাম না উনি যে আমার খালাতো ভাই। ও, ইস রে, এই দেখ, আমি তোদের বাইরে দাঁড় করিয়ে রেখেছি। আমার বাবাটা কত বছর পরে আমাদের বাসায় এলো। বাবা, ভেতরে আসো। হ্যাঁ। নিহান বাসার ভেতরে ঢুকে দেখে তার নানু, নানি, আম্মু, খালামণি সহ সবাই একসাথে বসে গল্প করছে। নিহান বাসায় ঢুকে নানুকে সালাম করে জড়িয়ে ধরে কান্না করে দিল। তুই কান্না করছিস কেন? সেই ছোটবেলায় তোমাকে দেখে গিয়েছিলাম। জানো নানু ভাই, আমি আব্বু আম্মুর থেকেও তোমাকে বেশি মিস করেছি, কারণ তুমি তো ছোটবেলায় আমার একমাত্র খেলার সাথী ছিলে। আরে বোকা ছেলে, এই জন্য কি কান্না করতে হবে নাকি? আর দেশে ফিরে অফিসে জয়েন করলি শুনলাম। এত তাড়াহুড়া কিসের তোর? কিছুদিন আগে দেশটা ভালো মতো ঘুরে পরে না হয় অফিসে জয়েন করতি। নানু ভাই, তুমি তো জানো অযথা সময় নষ্ট করা আমি একদম পছন্দ করি না। তাই আর কি, অযথা সময় নষ্ট না করে অফিসে জয়েন করে ফেললাম। তোর যা ভালো মনে হয়। কি রে তাহানা, নানা ভাই, তুই এরকম মুখ ফুলিয়ে আমার থেকে দূরে বসে আছিস কেন? এদিকে আয়, তোকে নিহার সঙ্গে পরিচয় করিয়ে দিই। নানু, এই বজ্জাত মেয়েটার সাথে তুমি আমার পরিচয় করে দিবে? তুমি কি জানো ও আমার সাথে কি করেছে? ওই, আপনি আমাকে বজ্জাত বলছেন কেন? আর গাড়ির ভেতরে তো কত সুন্দর করে কথা বলছিলেন, আর এখন সবার সামনে আমাকে বজ্জাত বলছেন? আপনাকে তো চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আপনার কপাল ভালো, এখানে এতগুলো লোক আছে, না হলে যে আমি আপনার কি করতাম। ওই, তুমি আবার কি করবা? আর এখানে এতগুলো লোক দেখে কি তোমার সাহস বেড়ে গেছে? আর তোমার মতো বাচ্চা মেয়েকে আমি চিবে খেয়ে ফেলবো। তোরা কি একে অপরকে চিনিস? চিনি। জানো এই বজ্জাত মেয়েটা আমার সাথে কি করেছে? না বললে জানবো কি করে? তাহলে শোনো, আমি প্রথম দিন যখন অফিসে যাই সেদিন ভুলে একটা রিক্সার সাথে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। পরে তো সব আপনারা জানেনই। তাহানা তোকে চড় মেরেছে? আমার তাহানা নানু ভাইয়ের সাহস আসে বলতে হবে। তোর মতো একটা হ্যান্ডসাম ছেলেকে চড় মারা কি আর সহজ কথা? যাই হোক, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। এতক্ষণ সবাই নিহান আর তান্না ঝগড়া দেখছিল আর হাসছিল। তান্নার নানুর কথা শুনে সবাই সিরিয়াস হয়ে নানুর দিকে তাকিয়ে, আমার তো অনেক বয়স হয়েছে, হয়তো আর বেশি দিন বাঁচবো না। তোমাদের মনে আছে যখন তাহানা আর নিহানের ছোট, তখন রাবে আর রাধেশা ওদের বিয়ে ঠিক করে রেখেছিল? আমি চাই আমি বেঁচে থাকতে ওদের বিয়ে দেখে যেতে, আর আজকে ওদের রেজিস্ট্রি করিয়ে দেই, আর সামনের সপ্তাহে না হয় বড় করে অনুষ্ঠান করে বিয়ে দিব। তোমরা কি বলো? এইভাবে হুটহাট করে কি আর এইসব হবে? সপ্তাহখানিক সময় নিয়ে এসব করলে ভালো হয় না? ছেলে আর মেয়েরও তো একটা মতামত আছে, তাই না? আমি এত কিছু জানি না। আজকে রেজিস্ট্রি হবে মানে হবেই। ওই রফিক, তোকে না সব ব্যবস্থা করে রাখতে বলেছিলাম। বাবা, তুমি টেনশন করো না, আমি সব আগে থেকে ব্যবস্থা করে রেখেছি। বাবা, আগের থেকেই সবকিছু ব্যবস্থা করে রেখেছো মানে? আমি তো টাকা মাথা কিছুই বুঝতে পারছি না। রাশেদা আমাকে কিছুদিন আগেই বলেছে নিহান দেশে ফিরে আসছে।
আর তখন থেকেই আমি নিহান আর তাহানা নানু ভাইয়ের বিয়ের কথা রাশেদকে বলি। আসলে এত কিছুর ভিতরে তোকে তো সব কিছু বলতেই ভুলে গিয়েছিলাম। আর আজকে নিহান আর তাহানার রেজিস্ট্রেশন করানোর জন্য সবাইকে একত্রিত করেছি। আর রফিককে আমি আগেই থেকে বলে রেখেছি সব কিছু যেন রেডি করে রাখে। আমি জানি নিহান আর তাহানা কখনোই আমার কথার অবাধ্য হবে না। কি ঠিক বলেনি? কিন্তু এই মেয়েটাকে বিয়ে করলে তো আমার জীবন তেজপাতা বানিয়ে দিবে। ওই আমার বউয়ে গেছে আপনাকে বিয়ে করতে। আর আপনার যে রাগ, যদি আপনি আমার বর হন তাহলে আমার জীবনে অনেক অশান্তি আছে, তা আমি বেশ টের পাচ্ছি। অশান্তি তোমার না, অশান্তি আছে আমার কপালে। তুমি তো এক কাপ চাও বানাতে পারো না, তারপরে যে তোমাকে বিয়ে করার জন্য আমি রাজি হচ্ছি, এটাই তো তোমার সাত কপালের ভাগ্য। ওই আপনি কি বিয়ে করতে বলছে কে? ছেলে হয়ে মেয়েদের মতো ঝগড়া করেন, লজ্জা লাগে না? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তানহা চুপ কর। যে ছেলেটা কিছুদিন পরে তোর স্বামী হবে তার মুখে মুখে কথা বলিস? তোর সাহস তো কম না। যা আনহার রুমে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়। যাচ্ছি বলেই আমি রাগে ফুঁসতে ফুঁসতে আনহার ঘরে চলে এলাম। আমার পিছু পিছু আনহাও আসলো। আনহা হলো আমার বড় মামার একমাত্র মেয়ে, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। খুব ভালো আর লক্ষ্মী একটা মেয়ে। আমার অনেক বেশি ভালো লাগে আনহাকে। আনহার রুমে গিয়ে আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম। তানহা চলে যাবার পরে নিহান অগ্নিদৃষ্টিতে তার নানুর দিকে তাকিয়ে বলল, নানু ভাই, এই মেয়েটাকে আমি বিয়ে করব না। এই মেয়ে যে ফাজিল, আমার লাইফটারে একবারে তেনা তেনা করে ফেলবে। আরে ওর মধ্যে একটু বাচ্চামি ভাব আসে তাই এমন করে, কিন্তু তাহারা নানু ভাইয়ের মনটা খুব ভালো। দেখিস ওকে বিয়ে করে তুই অনেক সুখী হবি। কেমন সুখী হব তা তো বুঝতেই পারছি। এখানে এসে এটা কি হয়ে গেল? হঠাৎ করে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে। নানু ভাই এমন করে কথাটা বলল যে নাও করতে পারলাম না। আমি অনেক বিব্রত বোধ করছি। আচমকা নিজের বিয়ের কথা শুনলে কেমন লাগে? একটু আগেও কিন্তু সব ঠিক ছিল। ওই বজ্জাত স্যারটা যদি আমার বর হয় তাহলে তো আমি শেষ। আর ওই বজ্জাতটার সাথে কি আমার কোনো মিল আছে যে আমাদের মানাবে? নিহান স্যার কত কিউট আর হ্যান্ডসাম, আর আমিও অনেক সুন্দর আর কিউট, কিন্তু নিহান স্যারের সমতুল্য না। আমি এসব ভাবছিলাম আর হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছিলাম। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আম্মু একটা শাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে ওয়াশরুম থেকে বের হতে দেখে বলল, তোর মামা তোর জন্য একটা শাড়ি এনেছে, আর তোর নানু তোকে সেই শাড়িটা পরতে বলেছে। আমি শাড়ি পরতে পারি না, তুমি জানো না? আর শাড়ি পরে আমি হাঁটবো কিভাবে? আর এমনভাবে বলছিস মনে হয় আমরা কখনো শাড়ি পরে হাঁটেই নাই। তুই একটু অপেক্ষা কর, আমি আনহাকে ডেকে আনছি। বলে আম্মু চলে গেল আনহাকে ডাকার জন্য। কিছুক্ষণের মধ্যেই আম্মু আনহাকে নিয়ে এলো। তারপর আমাকে অনেক সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। আমাকে শাড়ি পরিয়ে দিয়ে আম্মুকে আনহা বলল, আনহা তুই তানহাকে সুন্দর করে সাজিয়ে তারপর নিয়ে আয়। আর আমি নিচে যাচ্ছি। বাবা কি জন্য জানি আমাকে ডেকেছে। তুমি চিন্তা করো না ফুপি, আমি তানহা আপু একদম পরীর মতো সুন্দর সাজিয়ে দিব আজকে। দেখবে সবাই তানহা আপুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবে। এমনিতেই আমার মেয়েটা একটা পরী। তোরা থাকলে আমি যাই। কথাটা বলেই আমি আম্মু রুম থেকে বের হয়ে গেল। আম্মু যাওয়ার পরই আনহা আমাকে সাজানো শুরু করলো। আপু আজকে ভাইয়া তোমাকে দেখে চোখ ফেরাতে পারবে না, দেখে নিও। আমি আজকে তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দিব, দেখে নিও। আজকে যদি ওই বজ্জাত নিহানটা আমার দিকে তাকায় তাহলে আর আজকে ওর চোখ দুটো নিয়ে বাসায় ফিরতে পারবে না। তোর কি এটাই মনে হয়? যদি এমন হয় তাহলে আমি অনেক খুশি হব। আচ্ছা আপু, তুমি ভাইয়ের ওপর এত রেগে আছো কেন? ওই সময় দেখলাম তুমি আর ভাইয়া কেমন ঝগড়া করছিলে। আসলে কাহিনী কি আমাকে বলো তো। ওই বজ্জাতটা হলো আমার অফিসের বস। ও আমাকে দিয়ে সব সময় কাজ করিয়ে নেয়, একদম বুয়ার মতো আমাকে দিয়ে কাজ করায় জানিস। তাই ওই বজ্জাতটাকে দেখলে আমার রাগ উঠে যায়। দাদু তো আমাদের সব সময় বলে নিহান ভাইয়া নাকি ভালো। ছোট থেকে নিহান ভাইয়াকে নাকি দাদুই বড় করেছে। আব্বু আম্মু তো সবসময় ভাইয়ার প্রশংসা করেছে। আচ্ছা বিয়ের পরও কি তোমরা এইভাবে ঝগড়া করবে? আমার তো এই বজ্জাতটাকে বিয়েই করতে ইচ্ছে করছে না, কিন্তু নানু ভাইয়ের কথা রাখতেই বিয়েটা করতে হচ্ছে। একবার খালি বিয়েটা হোক, দেখ ওই বজ্জাতটার আমি কি অবস্থা করি। কি করবো আপু, আমাকে বলো না। আরে তুই এখনো ছোট, আর তোর এসব জানতে হবে না।
তুই চুপ করে তোর কাজ কর। আচ্ছা। তানহা আর কোনো কথা না বলে মন খারাপ করে বসে। তানহাকে সাজাতে লাগলো। একটু পরে আবার তানহা বলল, আচ্ছা, আমার আর নিহানের বিয়ে যে আগেই ঠিক ছিল, সে কথা কি তুই আগে থেকে জানতিস? কিছুদিন আগে ছোট চাচুর কাছ থেকে শুনেছিলাম। আর আজকে যে তোমাদের রেজিস্ট্রি হবে তাও আমি আগে থেকে জানতাম। তাহলে তুই আমাকে আগে থেকে বলিসনি কেন? সরি আপু, চাচু আমাকে বলেছে এই কথা যেন তোমাকে আর ছোট পপিকে না জানাই, তাই বলিনি। আমার মতো বাচ্চা একটা মেয়েকে ওই বজ্জারটার সাথে বিয়ে দিচ্ছে। আল্লাহই জানে আমার কি হবে। আনহা, তুই নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করিস রে বোন। আচ্ছা আপু, করব। আনহা আসলেই আমাকে অনেক সুন্দর করে পরীর মতো সাজিয়েছে। আমি নিজেই আমাকে দেখে ক্রাশ খেলাম। যাই হোক, নিজের ব্যাপারে এত কিছু আপনাদের বলা যাবে না। সেজে গুজে আনহার সাথে ড্রয়িং রুমে গেলাম। ওইখানে মামা, মামুনি, আম্মু, খালা আরও সবাই আছে। আমি রুমে ঢুকেই একবার সবার উপরে চোখ বুলিয়ে দেখে নিলাম। নিহানের দিকে তাকাতেই আবার আমার রাগ উঠে গেল। নিহানের এই হাসিটা দেখলে আমার রাগ উঠে যায়, আপনারা তো জানেনই। এখন আবার হাবলার মতো চেহারা করে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি ওর দিকে রাগি চোখে তাকিয়ে দাঁত কটমট করছি। মামুনি বসা থেকে উঠে আমাকে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে নিচে আমার পাশে বসলো। সবাই নানান ধরনের কথা বলছে, কিন্তু আমি মাথা নিচু করে বসে আছি। কিছুক্ষণ পরে মামুনি আমার পাশ থেকে উঠে গিয়ে নিহানকে আমার পাশে বসিয়ে দিল। আমি মাথা তুলে দেখলাম মামুনি গিয়ে মামার পাশে বসলো। নিহান আমার পাশে বসতেই আমার রাগ আরও 3 গুণ বেড়ে গেল। আমি রাগ সামলাতে না পেরে আমার পা দিয়ে নিহানের পায়ে একটা জোরে পাড়া দিলাম। নিহান মনে হয় ব্যথা পেয়েছে, কিন্তু আমাকে কিছু বলল না, শুধু আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। একটু পরে মামুনি নিহানের হাতে একটা আংটি দিয়ে আমাকে পরিয়ে দিতে বলল। নিহান আংটি হাতে নিয়ে আমার মাঝখানের আঙ্গুলটা ধরে তারপর আমার হাতে আংটিটা পরিয়ে দিল। মামুনি আর একটা আংটি আমার হাতে ধরিয়ে দিল, নিহানকে পরিয়ে দিতে বলল। আমি একটু বিরক্ত হয়ে নিহানকে আংটিটা পরিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ছোট মামা আমাদের রেজিস্ট্রি পেপার দিল সাইন করার জন্য। এখন আমার আগের থেকে অনেক বেশি বিরক্ত বোধ হচ্ছে, কিন্তু কিছুই করার নেই। সাইন তো আমার করতেই হবে, তাই একটু মন খারাপ করে পেপারে সাইন করে দিলাম। পেপারে সাইন করে আমি সবাইকে সালাম করে আবার আনহার রুমে চলে আসলাম। পেপারে সাইন করে আমি সবাইকে সালাম করে আবার আনহার রুমে চলে আসলাম। আনহার রুমে এসে আমি বসে আনমনা হয়ে ভাবছি, এইভাবে হঠাৎ সব কিছু হয়ে গেল যে আমি কিছুই বুঝতে পারলাম না। এই বিয়ের পুরো ব্যাপারটা আমার মাথার উপর দিয়ে গেছে। নিহান অনেক স্মার্ট আর হ্যান্ডসাম, এটা ঠিক, কিন্তু নিহানের রাগের কাছে এসব কিছু হার মানবে। আল্লাহই জানে এখন আমার কপালে কি আছে। আমি বিছানায় বসে এসব ভাবছিলাম। এরই মধ্যে আমার আম্মু আর খালামুনি রুমের ভেতরে আসলো। তারা এসে কিছুক্ষণ কথা বলল আমার সাথে, আমাকে নানানভাবে বুঝিয়ে তারা চলে গেল। আম্মু যাওয়ার সময় দরজাটা চাপিয়ে দিয়ে গেল। একটু পরেই কেউ দরজায় টোকা দিয়ে বলল, আমি কি ভিতরে আসতে পারি? স্যার আপনি? আমি। আর এখন থেকে আমাকে স্যার ডাকতে হবে না। আচ্ছা, হঠাৎ আপনি এই রুমে কেন? আমি বাসায় চলে যাচ্ছি, তাই আমার হবুকে বলতে আসলাম। আপনি বাসায় চলে যাবেন, ভালো তো। আমি আপনার কথা শুনেছি, এবার আপনি বাসায় যেতে পারেন। তা না, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? এমনিতেই আমি তোমার অফিসের বস, আর আজকের পর থেকে তো তোমার সব কিছু আমি। সো এখন থেকে রেসপেক্ট দিয়ে কথা বলো। আপনি কি বাংলাদেশের প্রেসিডেন্ট নাকি যে আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে? আমি সবসময় আপনার সাথে এইভাবেই কথা বলবো, আর আপনি শুধুমাত্র আমার অফিসেই বস। এর থেকে বেশি কিছু ভাববেন না। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর তাই আমি আপনার সাথে ভালো ব্যবহার আর ভালো করে কথা কিছুই বলতে পারবো না। দেখো, লাস্টবারের জন্য বলছি, এরকম কিছু বলো না যাতে আমার রাগ উঠে যায়। আর তুমি তো জানো আমার রাগ উঠলে আমি সব উল্টাপাল্টা কাজ করি, আর তখন যদি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করি তখন কিন্তু তোমার সমস্যা হবে বলে দিলাম। আর আমি তো তোমার স্বামী, আর স্বামীর সাথে এইভাবে বেয়াদবের মতো কথা বলে কেউ? আপনি আমার স্বামী? এই কথাটা বলতে একবারও আপনার লজ্জা করলো না? কোন সাহসে আপনাকে আমার স্বামী দাবি করছেন? রেজিস্ট্রি করার আগে আমার মত জানতে চেয়েছেন আপনি? আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি। আপনাকে আমার একটুও পছন্দ হয় না। তারপরও নিজের মনের সাথে কত যুদ্ধ করেছে আপনাকে বিয়ে করেছি, তা কি আপনি জানেন?
আমি তো ইচ্ছে করে তোমার মত জানতে চাইনি, কারণ আমি জানি তুমি কখনো আমাকে বিয়ে করতে রাজি হবে না। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে তোমাকে আমি আমার বউ করব। আর আজকে নানু যখন আমাদের বিয়ের কথা বললো তখন তো আমি আকাশে উঠতেছিলাম। আর সব থেকে বড় কথা কি জানো? না, আমি জানি না। যদি আপনি একটু কষ্ট করে বলতেন। এমনিতে তোমাকে আমার ভালো লাগতো, কিন্তু আমাদের পরিবারের সবাই চেয়েছে যে তোমার আর আমার বিয়েটা হোক, তাই আমি কোনো ডিসিশন ছাড়াই তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। হ্যাঁ, আসছে। পরিবারের সবাই চায় বলেই কি আপনি বিয়ে করতে রাজি হয়ে যাবেন? আপনি একবার আমাকে সাইডে নিয়ে ব্যাপারটা জিজ্ঞেস করতে পারতেন। জিজ্ঞেস করলে কি হতো? যদি আমাকে একবার জিজ্ঞেস করতেন তাহলে আজকে আপনাকে এই দিনটা দেখতে হতো না। একবার বলছি না, আমি চেয়েছিলাম যাতে আমাদের বিয়েটা হয়, তাই আমি আর তোমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি। আপনি এইটা কি বললেন? এই যে বউ, শোনো, এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবা। আর এইসব আপনি টাপনি বাদ দাও তো। আপনি ডাকটা কেমন যেন পর পর লাগে। আর এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তাই তুমি আমার আপন মানুষ, আর আপন মানুষের মুখে আপনি ডাক মানায় না। না, আমি আপনাকে আপনি করেই বলবো। আর আমি আপনার আপন মানুষ হতে চাই না, আমি পরই থাকতে চাই। তুমি চাইলেও তো আর পর থাকতে পারবে না, কারণ তুমি অলরেডি আপন মানুষ হয়ে গেছো। এই, আপনি এই রুম থেকে জানতো, আপনাকে আমার অসহ্য লাগছে। কি বললে? এই কথা বলেই নিহান আমার দিকে এগিয়ে আসলো। নিহানকে এগিয়ে আসতে দেখে আমি পিছিয়ে গেলাম। নিহান আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে, আর আমি এক পা করে পিছিয়ে যেতে লাগলাম। হঠাৎ করে খাটের কোণার সাথে আমার পা আটকে যাওয়ায় আমি খাটের উপরে পড়ে গেলাম। নিহান খাটের উপরে উঠে আমার হাত বিছানার সাথে চেপে ধরলো। আমি নিহানের কাছ থেকে সারা পাওয়ার জন্য ছটফট করছি, কিন্তু ওর শক্তির সাথে কিছুতেই পেরে উঠতে পারছি না আমি। নিহান আমার হাত চেপে ধরে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এই নিহান, আমার হাত ছাড়েন প্লিজ, ব্যথা লাগছে আমার। আর তাড়াতাড়ি আমার উপর থেকে সরেন, না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে বলে দিচ্ছি। যদি না সারি তাহলে কি খারাপ হবে শুনি? আপনি এখন আমার উপর থেকে না সরলে আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করবে? আচ্ছা করো, কিন্তু চিৎকার করে কি কথা বলবে? আমাকে বাঁচাও, আমার স্বামী আমাকে বিছানার সাথে চেপে ধরে আদর করছে, এসব বলতে কি তোমার লজ্জা করবে না? আপনার লজ্জা আর আদরের গোষ্ঠী মারি। আর এইবার কিন্তু আমি সত্যি সত্যি নানুকে ডাক দিব। আর আপনার লজ্জা করে না আমার মধ্যে একটা পিচ্চি মেয়ের উপরে এভাবে নির্যাতন করতে? নানুকে ডাকবা? আচ্ছা পালে ডাকো তো। আর কি বলবে? তুমি পিচ্ছি মেয়ে? অনেক মজার জোক ছিল কিন্তু এইটা। আমি আর কোনো কথা না বলে কয়েক সেকেন্ড রিল্যাক্সে শ্বাস নিয়ে অনেক জোরে চিৎকার করলাম, নানু! আমি ডাক দিয়েছি, কিন্তু আমার মুখ থেকে শব্দ বাইরে বের হতে দিল না ওই শয়তান বজ্জাত কুত্তা বিলাইটা। আমি দাদু বলে চিৎকার দেওয়ার সাথে সাথে নিহান আমার ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে চেপে ধরে ফেললো। আমি নিহানের হাত থেকে সারা পাওয়ার জন্য যতই ছটফট করছি, নিহান ততই আমাকে আরো শক্ত করে ধরে রাখছে। তাই ছটফটানি কমিয়ে দিলাম। আমি মনে মনে নিহানের 14 গোষ্ঠী উদ্ধার করছি, আর নিহানকে ইচ্ছে মতো গালি দিচ্ছি। আজকে শুধু একবার নিহানের হাত থেকে ছাড়া পাই, তারপরে ওকে দেখাবো মজা। ও তো আমাকে চেনে না। আজকে ব্যাটাকে বুঝাবো কত ধানে যে কত চাল। কিছুক্ষণ পরে নিহান আমার ঠোঁট ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, এই মেয়ে, তুমি ব্যাকেল নাকি? স্বামী স্ত্রীর রোমান্টিক মুহূর্তের সময় কেউ কি দাদুকে ডাক দেয়? তুই খালি একবার আমাকে ছাড়, তারপর দেখ আমি তোর কি অবস্থা করি। আজকে যদি আমি তোর মাথা না ফাটাইছি তাহলে আমার নাম তানহা না। তোমার তো সাহস কম না? তুমি আমাকে তুই করে বলছো, আর তুমি তো এখন সত্যি সত্যি এখন তানহা না। তুমি এখন থেকে আমার বউ, মানে মিসেস নিহান চৌধুরী। এই যে, এসব পরে দেখা যাবে। আপনি এখন আমাকে ছাড়বেন কিনা বলেন। তোমাকে ছাড়লেই তো তুমি আবার আমার সাথে দুষ্টুমি করা শুরু করে দিবা। তার থেকে ভালো তোমাকে ধরেই রাখি। দেখেন নিহান, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আর এখন আমাকে না ছাড়লে আপনার ভালো হবে না বলে দিলাম। কি খারাপ হবে শুনি? আম্মু! ওই, তুমি খালামাকে ডাকছো কেন? যদি তোমার মুখ দিয়ে আরেকটা শব্দ বের হয় তাহলে কিন্তু তোমার ঠোঁটে উম্মা দিব। আমি কিছু বলতে যাব তার আগে বাহির থেকে আনহা দরজায় নক করে বলতে লাগলো, নিহান ভাইয়া, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে খাবার টেবিলে। আর তুমি নাকি বাসায় চলে যাবা, তাই তোমাকে তাড়াতাড়ি নিচে আসতে বলেছে বড় ফুপি। তুমি যাও, আমি এখনই আসছি। আচ্ছা। বলেই মনে হয় আনহা চলে গেল। দরজাটা চাপানো, তাই আমি দেখতে পাইনি। আর নিহান আনহার সাথে কথা বলার সময় আমার মুখে ওর হাত দিয়ে চেপে ধরেছিল, তাই আনহাকে কিছু বলতে পারিনি।
আনহার সাথে কথা বলা শেষ করে নিহান আমার মুখের উপর থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলতে শুরু করলো, শোনো বউ, তোমাকে এখন আর আগের মতো থাকলে চলবে না। তোমার মনে রাখতে হবে তুমি এখন বিবাহিত। আর হ্যাঁ, আমি তোমাকে একটু পরেই ফোন করব। আমার ফোন রিসিভ করবে কিন্তু। আর যদি রিসিভ না করো তাহলে কিন্তু বাসায় এসে তোমাকে সাহায্য করব। আর কয়েকদিন পর থেকে তুমি তো আমার সাথে থাকবা, তাই এই কয়েকদিন ভালো মতো রান্না করা শিখে নাও। আর হ্যাঁ, তোমার এই বাচ্চা অভ্যাসটা যাতে সব সময় থাকে। তোমার এই বাচ্চা মেয়েগুলো আমার অনেক ভালো লাগে। আচ্ছা, তাহলে এখন আমি যাই। আর তুমি যদি চাও তাহলে আজকের রাতটা তোমার সাথে থেকে যেতে পারি। নিহানের কথা শুনে আমি শুধু ওর দিকে তাকিয়ে রইলাম, কিন্তু কোনো কথা বললাম না। নিহান আমাকে ছেড়ে দিয়ে উঠে চলে গেল। নিহান রুম থেকে বের হওয়ার আগে পেছন ফিরে আমাকে একটা ফ্লাইং কিস করলো। এটা দেখে আমার শরীরটা রাগে জ্বলে উঠল। আমি হাত বাড়িয়ে একটা চিরুনি পেলাম, ওটা হাতে নিয়ে ছুঁড়ে মারলাম নিহানের দিকে, কিন্তু ওর গায়ে লেগে চিরুনিটা ফ্লোরে পড়ে গেল। আমি নিহানকে মারার জন্য আরও কিছু খুঁজতে লাগলাম। এটা দেখে নিহান তাড়াতাড়ি দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। এতক্ষণের ঘটনার কথা মনে পড়তে আমার শরীরে 1000 ভোল্টের রাগ উঠে গেল। আম্মুর আর নানুর উপরে সবচেয়ে বেশি রাগ উঠছে। আজকে তাদের জন্যই আমাকে এমন বজ্জাত আর টেবিল মার্কা ছেলেকে বিয়ে করতে হয়েছে। তাদের কি খুব প্রয়োজন ছিল আমাকে নিহানের সাথে বিয়ে দেওয়ার? বিয়ে যখন হয়ে গেছে তখন তো ওকে আমার বর মানতেই হবে। বজ্জাতটাকে এমন শিক্ষা দেব যে সারা জীবন আমার নাম মনে রাখবে। আমাকে বিয়ে করার শখ একদম মিটিয়ে দেব। কথাগুলো ভেবেই আমিও ওই ঢেবিলটার মতো একটা হাসি দিলাম। নিহান রাতের খাবার খেয়ে সবার সাথে কথা বলে চলে যাওয়ার পরে আমি ফ্রেশ হয়ে এসে রুম থেকে বের হয়ে ছাদে গেলাম। নানুদের বাসার ছাদটা অনেক সুন্দর, চারিদিকে টবের ভেতরে ফুল গাছ লাগানো আর রঙিন লাইট দিয়ে চারপাশ আলোকিত করা। আমি ছাদে ঘুরে ঘুরে ফুল গাছগুলো দেখছিলাম। আম্মুর সময় আম্মু নিচ থেকে ডাক দিল ডিনার করার জন্য। সবাই ডিনার করে ফেলেছে, তাই আমি একা বসে খাচ্ছি। আর আমার যা লাগছে আম্মু এনে দিয়ে যাচ্ছে, আমি খাচ্ছি। এমন সময় হঠাৎ করে আম্মুর ফোনটা বেজে উঠল টেবিলের উপরে। ফোনটা আমি হাতে নিয়ে দেখি আন্নুর নাম্বার থেকে ফোন এসেছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে? আমি নিহান বলছি। ওই মেয়ে, তোর ফোন কোথায়? জানো আমি কতগুলো ফোন করেছি। সরি, আমি তো ফোনটা আনহার রুমে রেখে ডিনার করতে চলে এসেছি। আচ্ছা, খাওয়া শেষ করে রুমে গিয়ে আমাকে কল ব্যাক করো, বুঝছো? বুঝেছি বলেই ফোনটা কেটে দিয়ে আবার খাওয়া শুরু করলাম। আমি খাওয়া শেষ করে রুমে এসে ফোনটা হাতে নিয়ে দেখি অনেকগুলো মিসড কল এসেছে, আর সবগুলোই নিহানের ফোন। আমি নিহানকে কল ব্যাক করলাম। নিহান ফোনটা রিসিভ করেই আমাকে বলতে শুরু করলো, এই যে মিস তানহা, তোমার সমস্যাটা কোথায় আমাকে একটু বলবা? তোমাকে আমি কতগুলো কল করেছি, তুমি একটা কল রিসিভ করনি। আবার খালামণির ফোনে কল করে তারপর তোমার সাথে কথা বলতে হলো কেন? তোমাকে তো আমি আসার সময় বলে এসেছিলাম তোমার ফোন সবসময় তোমার কাছে রাখবা। আমি একটুবার ফোন করব, তাহলে তুমি আমার কথাটা শুনলো না কেন? ওই চুপ করেন, আমি আপনার কথা শুনে চলবো কেন? আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। এখন থেকে তো আপনার ফোন আর রিসিভও করব না। দেখি আপনি কি করতে পারেন। এখন রাখি। ওই শোনো, তুমি যদি এখন ফোনটা কাটো তাহলে আমি সত্যি সত্যি এখন তোমার কাছে চলে আসবো। পরে কিন্তু দূরে সরতে পারবে না। আর তোমাকে না আমি একবার বলেছি আমার সাথে এইভাবে কথা বলবে না। তুমি তো জানো আমার সাথে এইভাবে কথা বলে আমার অনেক খারাপ লাগে। আপনার খারাপ ভালো দিয়ে আমি কি করব? আর আপনি প্লিজ এসব ন্যাকামি বন্ধ করবেন, আমার আর ভালো লাগছে না। আচ্ছা, তখন ফোন করেছিলেন কেন সেটা তো বললেন না। আমার নতুন বউটার সাথে একটু রোমান্টিকভাবে কথা বলতে চাচ্ছিল মন, তাই ফোন করছিলাম। আপনার সাথে এইসব রোমান্টিক কথাবার্তা বলার কোনো ইচ্ছে আমার নেই। আর আপনার সাথে এখন আজেরা প্যাচাল পাড়ারও সময় নাই আমার। আমি এখন ঘুমাবো। বাই। ওই এত ভাব দেখাও কেন? আমার একটু ভাব বেশি তো, তাই আপনাকে দেখাই একটু কমাইতেছি। আল্লাহ তোমার বাঁচাইছে, তুমি এখন আমার সামনে নাই। আর শোনো, তুমি আমাকে হুদাই ভুল বুঝতেছো। এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তাই বলছি কি এই বিয়েটা মেনে নিলে হয় না? না, হয় না। আর প্লিজ এই বিষয়ে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি কি ভেবেছেন আমি আপনাকে বিয়ে করছি বলে কি আপনি আমার উপর অধিকার খাটাবেন? সেটা কখনোই হবে না। আমি শুধুমাত্র আম্মু আর নানুর কথা ভেবে এই বিয়েতে রাজি হয়েছি। নাহলে আপনার মতো একটা মানুষকে আমি কখনোই বিয়ে করতে রাজি হতাম না। আর শোনেন, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর কখনো মানবও না। তাই বলছি আপনি কখনো আমার উপর জোর খাটাতে আসবেন না। তোমার এইসব জ্ঞান তুমি তোমার কাছে রাখো, আর কয়েকটা দিন অপেক্ষা করো, পরে আমিও দেখব তুমি কি করে আমাকে স্বামী হিসেবে না মানো।
বাই, এখন ঘুমাবো। বলেই নিহান ফোনটা কেটে দিল। নিহান ফোন কেটে দেওয়ার পরে আমি বিছানায় শুয়ে ফোন টিপছিলাম। একটু পরেই আনহা রুমে আসলো। রুমে এসেই, এই যে তানহাপু, তুমি তো এখন আমার ভাবি হয়ে গেছো। হোপ, কিসের ভাবি? তুই না আমার মামাতো বোন, আর আমি না তোর ফুপাতো বোন। সো আমাকে ভাবি রাখবি না। তুই যদি আমাকে আপু ছাড়া অন্য কিছু ডাকিস তাহলে দেখিস তোর 12টা বাজামু। আরে, আমি তো তোমার সাথে একটু মজা করলাম। তোমার মতো একটা লক্ষ্মী বোনকে আমি কি করে ভাবি ডাকতে পারি বলো? আচ্ছা শোনো, কালকে সকালে কিন্তু রেডি হয়ে দেখো, আমরা সবাই মিলে শপিংয়ে যাব। আর ছোট পুপি, তোমাকে এই কথা বলার জন্যই তো আমাকে পাঠালো। কিসের শপিং রে? তোমার আর নিহান ভাইয়ের বিয়ের শপিং। তোমাদের বিয়ে তো সামনের সপ্তাহে, আর মাত্র 3-4 দিন বাকি। তাই আমরা সবাই কালকে সকালেই শপিংয়ে যাব। কালকে আমি তোমাদের সাথে যাব না। আপু, তুমি না গেলে কি করে হবে? আর তুমিই তো সবকিছু পছন্দ করে কিনবে। আর সকালে রেডি হয়ে থেকো, নিহান ভাই আসলেই আমরা বেরিয়ে যাব। নিহান গেলে তো আমি আরও আগে যাব না। আপু, তুমি ভাইয়ের সাথে এরকম কেন করছো? দাদু তো আমাদের বলেছে ভাইয়া নাকি অনেক ভালো। তাহলে তুমি ভাইয়াকে মানতে পারছো না কেন? কচু ভালো, তুই জানিস? ওই বজ্জাত নিহানটা আমাকে দিয়ে অফিসের সব কাজ করায়, আর সারাদিনই আমার উপর রাগ দেখাবে। এত রাগী একটা ছেলে আমার স্বামী, এটা ভাবলেই আমার শরীর শিউরে ওঠে। আপু, বিয়ের পর তুমি ভাইয়ের উপর এইসব কিছুর প্রতিশোধ নিবা? নাটকের ভিতরে দেখো না, বিয়ের পর মেয়েদের কত পাওয়ার হয়ে যায়। আচ্ছা শোনো না, প্লিজ কালকে আমাদের সাথে শপিংয়ে চলো না, অনেক মজা হবে। ঠিক আছে, যাব। এই তো আমার লক্ষ্মী আপু, এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। হয়েছে, আর পাম দিতে হবে না। আপু, তুমি এমন করে বলতে পারলা? আচ্ছা আর একটা কথা। বল কি? আপু, আজকে রাতে আমি ফুপিদের সাথে থাকবো, তাই আজকে তোমার একাই ঘুমাতে হবে। আচ্ছা, এটা কোনো ব্যাপার না। তুমি তাহলে থাকো, আমি যাই। আচ্ছা যা। তান্না রুম থেকে চলে গেল, আর অনেক রাত হয়ে গেছে দেখে আমিও লাইট বন্ধ করে শুয়ে পড়লাম। সারাদিন অফিস করে শরীরটা ক্লান্ত থাকায় সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করেই কিছু একটার আলো চোখে আসায় আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে তাকিয়ে দেখি জানালার কাছ থেকে লাইটের আলো আসছে, আর কেউ আস্তে আস্তে আমার নাম ধরে ডাকছে। আমি এইসব মনের ভুল ভেবে অন্যদিকে ঘুরে ঘুমানোর চেষ্টা করলাম। আনহার রুমটা দোতলায়, একদম এক কোণায়, আর দোতলার জানালা দিয়ে কেউ কিভাবে আসবে আমি সব ভাবছিলাম। হঠাৎ করেই কেউ জানালা দিয়ে রুমের ভেতরে প্রবেশ করলো। আমি তো ভয়ে একদম শিউরে উঠে বসে পড়লাম। ভয়ে চিৎকার দিতে যাব, এমন সময় কেউ একজন এসে আমার মুখ চেপে ধরে বলতে লাগলো, ওই প্লিজ চিৎকার করো না। গলার সুর শুনেই বুঝতে পারলাম যে এটা নিহান। নিহান এখন আমার মুখ চেপে ধরে আছে, তাই আমি কিছু বলতে পারছি না। অনেক কষ্টে আমার মুখের উপর থেকে নিহানের হাতটা সরালাম। আমার মুখের উপর থেকে নিহানের হাতটা সরিয়ে আমি বলতে শুরু করলাম, ওই এত রাত্রে আপনি এখানে কি করেন? আর আপনি দরজা রেখে এভাবে জানালা দিয়ে রুমে আসলেন কেন? এখানে আসার তো একটা কারণ আছেই, আর দরজা দিয়ে আসলে সবাই দেখে ফেলতো, তাই এখান দিয়ে লুকিয়ে এসেছি। তো এখানে আসার কারণটা কি শুনি? তোমাকে দেখতে অনেক ইচ্ছে হচ্ছিল, আর বাসায় একা একা ভালো লাগছিল না, তাই তোমার কাছে চলে আসলাম। আর আজকে আমাদের রেস্টি হয়েছে, তাই এইভাবে সবার চোখের আড়ালে হয়ে আসতে হলো। আমাকে দেখা শেষ হয়েছে? কেন? আমাকে দেখা শেষ হলে এবার আপনি যান, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আচ্ছা চলে যাচ্ছি। কথাটা বলেই নিহান আমার হাত ধরে টান দিয়ে আমাকে একদম ওর কাছে নিয়ে গেল। তারপর এক হাত দিয়ে আমাকে আলতো করে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে আমার মাথাটা তুলে আমার কপালে একটা চুমু দিয়ে আবার জানালা দিয়ে বের হয়ে গেল। আমি রাগে গজগজ করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল ঘুম থেকে উঠে শপিংয়ে যাওয়ার জন্য বাধ্য হয়ে রেডি হতে হলো। অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি, কিন্তু নিহানের আসার নাম গন্ধও নাই। আরও অনেকক্ষণ পরে নিহান গাড়ি নিয়ে এলো। নিহান আসার সাথে সাথেই আমরা সবাই শপিংয়ের জন্য বেরিয়ে পড়লাম। শপিং মলে ঢুকেই যে যার মতো শপিং করা শুরু করে দিল, আর আমি আম্মুর পাশে দাঁড়িয়েছিলাম সব সময়। নিহান আমাকে অনেক ইশারা করে ডেকেছে, কিন্তু আমি যাইনি। শপিং করতে করতে আমাদের দুপুর হয়ে গেল, তাই সবাই মিলে দুপুরে একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে তারপর বাসায় ফিরলাম। পরের দিন আমি নানু বাসা থেকে বের হয়ে সোজা অফিসে চলে গেলাম। আজকে আমি আম্মুর একটা শাড়ি পরে অফিসে যাচ্ছি, কারণ নানু বাসায় আসার সময় আমি আমার জন্য কোনো কাপড় চোপড় আনিনি।
আজকে শাড়ি পরায় তান্নাকে অনেক সুন্দর লাগছে। অফিসের সবাই তান্নার দিকে তাকিয়ে আছে, আর তান্নার চেহারাতে তো এমনিতেই একটা মায়া আছে। আজ অফিসে এসে তান্নার ভেতরে এক অন্যরকম অনুভূতি কাজ করছে, কিন্তু কেন করছে তা জানে না। অফিসে গিয়ে তান্না কারোর সাথে কোনো কথা না বলে সোজা নিজের কেবিনে চলে গেল। তারপর টেবিলের ওপরে নিজের ব্যাগটা রেখে কাজে মন দিল। তান্না কাজ করছে, এমন সময় ওর কেবিনের টেলিফোনটা বেজে উঠল। তান্নার আর বুঝতে বাকি রইল না কে ফোন করেছে। অনেক বিরক্ত হয়ে তান্না ফোনটা রিসিভ করলো। জি স্যার, বলুন। মিস তানহা, আমার জন্য কফি বানিয়ে নিয়ে তাড়াতাড়ি আমার রুমে চলে আসুন তো। আমি আপনার জন্য কফি বানাতে পারবো না, আর আমি আপনার জন্য কফি বানাবোই বা কেন? আপনার কফি বানানোর জন্য অফিসে একজন আলাদা লোক রাখা আছে। এই যে মিস, ভুলে যাবেন না আপনি আমার পিএ। এই জন্য তো যত ভেজাল হয়েছে। আপনার বিয়ে হয়ে তো আমার জীবনটা শেষ হয়ে গেল। ওই, তুমি কিন্তু এখন বেশি কথা বলছো। বেশি কথা বলে আমার রাগ উঠাবে না বলে দিলাম। আর এত আজাইরা কথা না বলে আমার কফিটা তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আসো। আচ্ছা, আসছি। কথাটা বলেই আমি রাগ দেখিয়ে ফোনটা কেটে দিয়ে কফি বানাতে চলে গেলাম। তোমাকে জ্বালাতে আর রাগাতে আমার অনেক ভালো লাগে। তুমি যখন রাগ করে কথা বলো তখন তোমাকে একদম বাচ্চাদের মতো মনে হয়। আর 3 দিন পরে তুমি যখন আমার বউ হবা তখন তো আরো বেশি তোমাকে জ্বালাবো, মাঝে মাঝে আদরও করবো তোমার রাগ ভাঙানোর জন্য। একটু পরে তান্না কফি বানিয়ে নিহানের কেবিনে এলো। তান্না সবসময় নিহানের কেবিনে নক করে আসে, কিন্তু আজকে রাগের মাথায় নক না করেই ডিরেক্ট ঢুকে পড়ল। স্যার, আপনার কফি। কথাটা বলে আমি কফির মগটা হাত বাড়িয়ে নিহান স্যারকে দিলাম। নিহান স্যার কফিটা হাতে নিয়ে একবার মুখে দিতেই সাথে সাথে কফির মগটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি তো আমার একমাত্র বউ, তোমাকে রেখে কি আমি কিছু খেতে পারি? তুমি আগে টেস্ট করে দেখো, তারপর না হয় আমি খাবো। আচ্ছা। বলেই আমি নিহান স্যারের হাত থেকে কফির মগটা নিয়ে চুমুক দিলাম, আর সাথে সাথে যেটুকু মুখে ঢুকেছিল ওইটুকুও পড়ে গেল, কারণ কফিটা আমি অনেক তিতা বানিয়ে ফেলেছি। নিহান স্যারের ভয়ে আমি অসহায়ের মতো চেহারা করে স্যারের দিকে তাকিয়ে রইলাম। স্যার রাগে ফুসতে ফুসতে আমাকে বলল, কফি খাওয়ার মুডটা নষ্ট করে দিলে। বেশি বক বক আর হুদায় ঝগড়া ছাড়া তুমি তো আর কিছুই পারো না। 3 দিন পর তোমার সাথে আমার বিয়ে, আর তুমি এইসব কবে শিখবা? আর তুমি যে ভাব দেখাও মনে হয় একদম লিজেন্ড মেয়ে। এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও তোমার কেবিনে গিয়ে কাজ করো। স্যার, আমার ভুল হয়ে গেছে। বলেই আমি স্যারের কেবিন থেকে বের হয়ে সোজা আমার কেবিনে এসে মন খারাপ করে বসে বসে ভাবতে লাগলাম, নিহান আমাকে এইভাবে অপমান করতে পারলো। যতই হোক, আমি ওর নতুন বিয়ে করাবো। আমার সাথে কি একটু ভালোভাবে কথা বলা যেত না? পরশুদিন রাতে এবং কালকেও তো কত সুন্দর করে আমার সাথে কথা বললো। আমি তো ওর সাথে অনেক উল্টাপাল্টা কথা বলছি, তখন তো আমাকে কিছু বললো না। ও, এখন বুঝেছি। নিহানের সাথে উল্টাপাল্টা কথা বলার জন্য এখন অফিসে এসে আমার উপর প্রতিশোধ নিচ্ছে। দাঁড়াও চান্দু, আগে ভালো মতো তোমারে বিয়ে করে তোমার বউ হয়ে নি, তারপরে দেখবা তোমার কি অবস্থা করি আমি। আমি বসে বসে আনমনে হয়ে এসব ভাবছিলাম। হঠাৎ আমার কেবিনে কেউ নক করায় আমি মাথা তুলে তাকিয়ে দেখি কাব্য দাঁড়িয়ে আছে। আমি কাব্যের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ওকে ভেতরে এসে বসতে বললাম, তুমি কালকে কোথায় ছিলে জানো? তোমাকে কত মিস করেছি আমি। আমি কেমন করে জানবো? এই যে তুমি এখন বলছো তাই জানলাম। আমিও না কালকে তোমাকে মিস করেছি, কিন্তু কি করব বলো, নানু বাসায় গিয়েছিলাম, তাই আর অফিসে আসা হয়নি। আমি একটু মন খারাপ করে কাব্যকে কথাটা বললাম, কারণ নানু বাসায় গিয়ে আমার জীবনটা পুরো বদলে গেছে। আরে এই জন্য মন খারাপ করেছো কেন? নানু বাসায় গিয়ে তো অনেক এনজয় করেছো, তাই না? এমন এনজয় আর কোনোদিন করি নাই। ভালো। নিহান তান্নার কেবিনের দিকে তাকিয়ে দেখে তান্না আর কাব্য হেসে সে কথা বলছে। এইটা দেখে তো নিহানের শরীর রাগে জ্বলতে শুরু করে দিল। তাই নিহান রাগান্বিত হয়ে তান্নাকে ফোন করলো। মিস তানহা, আপনি এখনই আমার কেবিনে আসুন তো। জি স্যার, আসছি। বলেই আমি ফোনটা কেটে দিয়ে কাব্যের দিকে তাকিয়ে বললাম, কাব্য, আমার একটু নিহান স্যারের কেবিনে যেতে হবে। স্যার আমাকে এক্ষুনি তার কেবিনে যেতে বলেছে। আমি তোমার সাথে কিছুক্ষণ পরে কথা বলি। আচ্ছা, যাও। কাব্যের থেকে বিদায় নিয়ে আমি আমার কেবিন থেকে বের হয়ে সোজা নিহান স্যারের কেবিনে চলে গেলাম। স্যারের কেবিনে ঢুকেই দেখি স্যার দরজার দিকে তাকিয়ে আছে, হয়তো আমার আসার অপেক্ষায় করছিল। আমি কেবিনে ঢোকার সাথে সাথে নিহান স্যার বলল, এই ফাইলগুলো একটু চেক করে দেখো তো ঠিক আছে কিনা। এই ফাইলগুলো না ওই দিন চেক করে সব ঠিক করে দিলাম। তোমাকে আমি যা বলছি তাই করো। জি স্যার।
বলেই আমি ফাইলগুলো নিয়ে উল্টের দিকে ঘুরে যখন আমার কেবিনের দিকে পা বাড়াতে যাব, তখনই আবার নিহান স্যার পেছন থেকে ডাক দিয়ে বলল, ওই দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আমার কেবিনে স্যার। আমি কি তোমাকে তোমার কেবিনে যেতে বলেছি? না স্যার। তাহলে তুমি যাচ্ছ কেন? এখন থেকে প্রতিদিন আমার সামনে বসে কাজ করবা, আর তোমার কেবিনে বসে কাব্যর সাথে খুব ভালো প্রেম জমে ফেলেছো। যেভাবে হেসে কথা বলছিলা, মনে হয় অনেক দিনের সম্পর্ক, তাই না? আর এর জন্যই মনে হয় তুমি আমাকে স্বামী হিসেবে মানতে পারছো না। আমি ঠিক বলছি না? জি না, আপনি একদমই ঠিক কথা বলেননি। আমি কাব্যের সাথে প্রেম করি না। কাব্য শুধুমাত্র আমার একটা ভালো ফ্রেন্ড, এর থেকে বেশি কিছু আমাদের মাঝে নেই। বুঝেছি। এখন তো তুমি এখানে বসে কাজ করবা, আর যার সাথে কথা বলার আছে তা আমার সামনে বলবা। আপনার সামনে বলবো কেন? আমাদের কি কোনো পার্সোনাল কথা থাকতে পারে না? আমি অফিসের বস, আর অফিসের ভিতরে যা কথা হবে সবকিছু জানার অধিকার আমার আছে। আর অফিসের ভিতরে তোমার কিসে পার্সোনাল কথা? এখানে কি চাকরি করতে আসছো নাকি পার্সোনাল কথা বলতে আসছো? সরি স্যার, আর এরকম ভুল হবে না। তোমাকে আমি আর এরকম ভুল করতে দিলে তো হয়েছে। এখন আর বেশি কথা না বলে যে কাজ দিছি ওইটা করো। করছি। বলেই আমি নিহান স্যারের সামনের একটা চেয়ার টেনে বসে ফাইলগুলো চেক করতে শুরু করে দিলাম। আমি এক মনে বসে আমার কাজ করছি। নিহান যে আমার দিকে তাকিয়ে আছে আমি খেয়ালই করি নাই। হঠাৎ কি মনে করে জানি ওর দিকে তাকালাম। তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। আমার তাকানো দেখে নিহান চোখ নামিয়ে নিল। তোমার শাড়ির আসলটা নিচে পড়ে গেছে, একটু ঠিক করে নাও তো। এইসব দেখলে নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়। নিহান মাথাটা নিচের দিকে করে তানহাকে কথাটা বলল। তানহা নিহানের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, আর রাগের কারণে অনেক বড় নিঃশ্বাস নিচ্ছে। নিহান স্পষ্ট তানহার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। নিহান একটু পরে মাথাটা তুলে তানহার দিকে তাকিয়ে দেখে তানহা এখনও শাড়ির আঁচল ঠিক না করে ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। তানহাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে নিহান বলল, শাড়ির আসল ঠিক না করে এবার তাকিয়ে আছো কেন? আমি ঠিক করতে পারবো না। যদি আমার শাড়ির আঁচলের জন্য কারোর কোনো সমস্যা হয় তাহলে এটা তার নিজস্ব ব্যাপার। কথাটা আমি রাগের মাথায় বলেছি নাকি কেন বলেছি এটাই বুঝলাম না, কিন্তু কথাটা বলার পরেই আমি বুঝতে পারলাম যে কথাটা বলা আমার একদমই ঠিক হয়নি। সমস্যা নেই, নিহান তো আর আমার দূরের কেউ না। যা বলার নিজের স্বামীকেই বলেছি। নিহানকে যে আমার ভালো লাগে না তেমন না, নিহানের রাগ বেশি, তাই নিহানকে আমার অনেক ভয় হয়। এইটা যদি আমার নিজস্ব ব্যাপার হয় তাহলে শাড়িটাও আমার নিজস্বভাবে ঠিক করে দেই। কথাটা বলেই নিহান নিজের চেয়ার থেকে উঠে গিয়ে নিজের কেবিনের দরজাটা বন্ধ করে দিয়ে আসলো। দরজাটা বন্ধ করে দিয়ে এসে তান্নার পাশে দাঁড়িয়ে তান্নার শাড়ির আঁচলটা ধরল। নিহান তান্নার শাড়ির আঁচল ধরতেই তান্না এক হাত দিয়ে নিহানের হাতটা ধরে ফেলল। নিহান তান্নার ওই হাতটা ধরে ওকে টান মেরে দাঁড় করিয়ে ফেলল। তান্নাকে দাঁড় করিয়ে নিহান এক হাত দিয়ে তান্নার কোমর পেঁচিয়ে ধরে ওকে একদম নিজের কাছে টেনে নিল। তান্না নিহানকে কোনো বাধাই দিচ্ছে না। নিহান তান্নাকে নিজের এতটাই কাছে নিয়ে আসছে যে নিহান তান্নার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। তান্না অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, যা নিহানকে তান্নার আরও কাছে টানছে। নিহান নিজের ঠোঁট দিয়ে তান্নার ঠোঁট জোড়া চেপে ধরল। ঠিক কতক্ষণ এইভাবে ধরেছিল আমি বলতে পারবো না, কারণ এইসব গল্পে বলা বারণ। হঠাৎ তান্না নিহানকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলতে শুরু করলো, কি হয়েছে? আপনি সব কি করছেন? এমনি আমি দিন দিন আপনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি, আমাকে আর দুর্বল করবেন না। আর এইসব বিয়ের পরে করতে হয়, আপনি এখন থেকে আমার সাথে এইসব করা শুরু করে দিয়েছেন। বিয়ের আগে যদি আমাকে আর একটা কিস করেন তাহলে বিয়ের পরে আমি আপনাকে একটু আদরও করব না। যদি কিস না করি তাহলে কি বিয়ের পর অনেক আদর করবা? জানি না। কথাটা বলেই আমি লজ্জা পেয়ে নিহানের বুকে মুখ লুকালাম। নিহানকে জড়িয়ে ধরার সাথে সাথে অনুভব করলাম দুটি হাত আমাকে আরো শক্ত করে চেপে ধরল। আমিও আর একটু শক্ত করে নিহানকে জড়িয়ে ধরলাম। এই যে ম্যাম, এটা কিন্তু অফিস, এখানে এসে কেউ রোমান্স করে নাকি? আর এত শক্ত করে জুড়ে ধরলে তো আমি দম বন্ধ হয়ে মারা যাব। আরে পিঁপড়ার চাপে কি কখনো হাতি মরে? তেমনি আপনিও আমার চাপে মরবেন না, বুঝেছেন? হয়েছে, এখন কাজ করো। আজকে রাতে আবার আসবো নে, তখন দেখি কতক্ষণ জুড়ে থাকতে পারো। রাতে আসলেই আপনাকে জড়িয়ে ধরবে কে? বিয়ের আগে তো আপনি আর আমাকে খুঁজেই পাবেন না। দেখা যাবে, এখন তো কাজ করো। আচ্ছা,
বলেই আমি নিহানকে ছেড়ে দিলাম। নিহানকে ছেড়ে দেওয়ার পর নিহান আমার শাড়ির আঁচলটা ঠিক করে দিল। নিহান যখন আমার শাড়ির আঁচল ঠিক করে দিচ্ছিল তখন আমার কেমন জানি লাগছিল। যাই হোক, এখন কাজে মনোযোগ দিই। কয়েকদিন পরে বিয়ে, তখন তো আবার কাজ করতে পারবো না। 2 দিন পরে আজকে আমার গায়ে হলুদ, তাই ফুল দিয়ে সাজানো একটা স্টেজে বসে আছি। কেমনে কেমনে যে 2 দিন কেটে গেছে আমি বুঝতেই পারিনি। আমার বিয়ের জন্য আমাদের বাড়িটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। অনেক আত্মীয় স্বজন আর আমার ফ্রেন্ডস সবাই এসেছে। আমাকে এখনও হলুদ দেওয়া শুরু করেনি, কারণ ছেলের বাড়ির লোক এখনও হলুদ নিয়ে আসেনি। তারা আসলেই আমাকে হলুদ দেওয়া শুরু করা হবে। আমাকে হলুদ শাড়ি, হলুদ ফুলের গহনা, হলুদ ফুলের মালা দিয়ে সাজিয়ে একদম হলুদ পরি বানিয়ে ফেলেছে। এখানে আমাকে বসিয়ে রেখে সবাই বসে নিজেদের মতো গল্প করছে। আমি শুধু চারিদিকে তাকিয়ে দেখছি কে কি করে। একটু পরেই খালামণিদের বাসা থেকে লোকজন আসলো। সেখানে নিহানের কিছু বন্ধুও ছিল। তারা আসার সাথে সাথেই আমাকে হলুদ দেওয়া শুরু করে দিল। অনেকক্ষণ ধরে বিভিন্ন নিয়ম কানুন মেনে হলুদ দেওয়া শেষ করলো। এত মানুষের ভিড়ে আমার অনেক নার্ভাস আর বিরক্ত লাগছিল। আমাকে হলুদ দেওয়া শেষ হলেই আমি রুমে চলে আসি। রুমে এসে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি আমার ফ্রেন্ডস আর কাজিনরা আমার রুমে বসে হাতে মেহেদি লাগাচ্ছে। আমি তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আমার শরীর অনেক ক্লান্ত ছিল। সকালবেলা আমার হাতে ভাত খাচ্ছি আর ফোনে গেমস খেলছি। আমার বিয়ে উপলক্ষে বাইরে আত্মীয় স্বজনের সমাগমে মুখরিত হয়ে উঠেছে। যে যার মতো সাজগোজ নিয়ে ব্যস্ত আছে। পার্লার থেকে 2জন বিউটিশিয়ান এসেছে, তারা আমাকে সাজাতে ব্যস্ত হয়ে গেল। কখন যে দুপুর হয়ে গেছে বলতেই পারবো না। কিছুক্ষণ আগে বর আসছে, তাই সবাই অনেক ব্যস্ত হয়ে গেছে। বাইরে গাড়ির শব্দ শুনতে পেয়ে আমার রুমে আমার যে বান্ধবী আর কাজিনরা ছিল ওরা সবাই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। বর আসার আওয়াজ শুনতে পেয়ে ওরা সবাই বরকে বরণ করতে চলে গেল। বিউটিশিয়ানরা আমাকে সাজানো কমপ্লিট করলো। আমার বান্ধবী আর কাজিনরা সবাই মিলে আমাকে বিয়ের আসরে নিয়ে গেল। আর বিয়ের আসরে নিয়ে গিয়ে আমাকে নিহানের পাশে বসিয়ে দিল। তারপর কাজী আমাদের বিয়ে পড়িয়ে দিল। আমি এতক্ষণ একবারও নিহানের দিকে তাকাইনি, কিন্তু হঠাৎ নিহানের দিকে চোখ যেতেই আমি আর চোখ ফেরাতেই পারলাম না। আমি এক নজরে নিহানের দিকে তাকিয়ে আছি। লাল শেরওয়ানি আর পাগড়িতে নিহানকে অসাধারণ লাগছিল। খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। নিহানের প্লেটের খাবার সব ওর বন্ধুরা খেয়ে ফেলেছে। নিহানের বন্ধুরা খাচ্ছে আর বলছে, নিহান, তুই হচ্ছিস নতুন জামাই, তুই এত খাবার খেলে সবাই কি ভাববে? তাড়াতাড়ি হাত ধুয়ে উঠে পড়। বিয়ে তো জীবনে একবারই করব, আর নিজের বিয়ে যদি মন মতো না খেতে পারি তাহলে সারা জীবন আফসোস থেকে যাবে। তোরে কইছে। নিহান বেচারা এত কথা বললেও বন্ধুদের জ্বালায় কিচ্ছু খেতে পারছে না, আর কাউকে কিছু বলতেও পারছে না। আর নিহান খাওয়ার জন্য যেটাই প্লেট নেয় সেটাই ওর বন্ধুরা নিয়ে খেয়ে ফেলে। নিহানের মুখের দিকে তাকানো যাচ্ছে না। রাগে দুঃখে নিহানের মুখখানি একদম লাল হয়ে গেছে। নিহানের চেহারা আর চুপ করে থাকা দেখে আমি বুঝতে পারছি নিহান যে অনেক বেশি রেগে আছে। আমি তো নিহানের ফ্রেন্ডের কাণ্ড আর নিহানের এমন রাগান্বিত চেহারা দেখে হেসেই দিলাম। নিহান আমাকে হাসতে দেখে মুখটা আরও কঠিন করে আমার দিকে তাকালো। আমি ভয়ে নিহানের দিকে না তাকিয়ে ওরে আরও রাগানোর জন্য ওর ফ্রেন্ডদের বললাম, ভাইয়ারা, আমার সুসা জামাইকে অল্প কিছু খাবার খেতে দেন না। বেচারা যেভাবে আমার দিকে তাকিয়ে আছে তাতে আমি নিশ্চিত আমার খাবারে ওর নজর লেগে যাবে। এইখানে নিহানের অনেক বন্ধুই আছে, কিন্তু তাদের মধ্যে 2-1জনকে আমি চিনি, কারণ কালকে হলুদ দেওয়ার সময় তাদের সাথে পরিচয় হয়েছিলাম। আর তাদের মধ্যে একজন হলো তুষার ভাইয়া। আমার কথা শুনে তুষার ভাইয়া আমাকে বলল, আসলেই তো বোন, তুমি ঠিক কথাই বলছ দোস্ত। তুই চিন্তা করিস না, তুই হচ্ছিস আমাদের একমাত্র বন্ধু। তোকে কি আমরা না খাইয়ে রাখতে পারি? এই সজীব, নিহানকে ভালো করে খাবার দিত। তারপর সবাই মিলে নিহানকে এত খাবার দিল যে নিহানের প্লেট থেকে খাবার নিচে পড়ে যাচ্ছে। যাই হোক, খাওয়া শেষ করে সবাই কিছুক্ষণ বিশ্রাম নিল। বিকেল হয়ে গেছে, এখন আমাকে নিহানদের বাসায় নিয়ে যাওয়া হবে। আমি তো আম্মুকে জড়িয়ে ধরে কান্না করেই যাচ্ছি, আর আম্মু আমার সাথে কাঁদছে। আম্মু আমাকে বিভিন্ন রকম কথা বলে সান্ত্বনা দিয়ে যাচ্ছে, কিন্তু আমার আম্মুকে একা রেখে কিছুতেই যেতে ইচ্ছে করছে না। বিয়ে হলে তো মেয়েদের শ্বশুর বাড়ি যেতেই হবে।
তাই অবশেষে আমিও সবাইকে বিদায় দিয়ে গাড়িতে উঠে বসলাম। আমি গাড়িতে উঠে বসতেই নিহানও গাড়িতে উঠে আমার পাশে বসে পড়ল, আর সামনে ড্রাইভারের পাশের সিটে আনহা উঠে বসলো, আর বাকি সবাই অন্যান্য গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করে দিয়েছে, কিন্তু আমার কান্না কিছুতেই বন্ধ হচ্ছে না। আমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছি। নিহান আর আনহা আমাকে নানা রকম কথা বলে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনো কথাতেই আমার কান্না বন্ধ হচ্ছে না। এক সময় আমি কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর আর কিছুই মনে নেই আমার। চোখ খুলতেই আমি দেখি নিহান আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা খালামণিদের বাড়ির দরজায় দাঁড়িয়ে আছি। খালামণি সহ বাকি সবাই আমাদের বরণ করছে। নিহানের কোলে আমি অনেক গিল্টি ফিল করছিলাম, তাই আমি বারবার নিহানের কোল থেকে নামার চেষ্টা করছি, কিন্তু নিহান নামতে দিচ্ছে না। নিহান আমাকে আরো শক্ত করে ধরে রাগে চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো নিহানকে আমার দিকে এইভাবে তাকাতে দেখে ভয়ে একদম চুপসে গেছি। নিহানের চোখ রাগে লাল হয়ে গেছে। আমাদের বরণ করা শেষ হলে নিহান আমাকে কোলে করেই রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে আমাকে বেডের উপরে বসিয়ে দিয়ে বলল, এখন তোমার কেমন লাগছে? এখন একটু ভালো লাগছে। আচ্ছা, তোমাকে এত কান্না করতে কে বলেছে? আমি তোমাকে কান্না করতে বারণ করেছিলাম না? কান্না করে নিজের চেহারা কি অবস্থা করে ফেলেছ? আমার ইচ্ছে হয়েছে, তাই আমি কান্না করছি। এটা আপনার কি? হ্যাঁ, তুমি এখন আমার বউ, তাই তুমি কান্না করলে এখন আমার অনেক কিছু, বুঝছো? আর কখনো কান্না করবে না, মনে থাকবে? ওই, আমার যা ইচ্ছে হবে আমি তাই করব, আপনি বারণ করলেও করব। এখন থেকে তুমি আমার অনুমতি ছাড়া কিছু করতে পারলে কইরো। যদি করি তাহলে কি করবেন? সেটা না হয় সময় হলো দেখা যাবে। আমি কিছু বলতে যাব তার আগে খালামণি সহ আরো অনেকে রুমে এলো। খালামণি ও তারা রুমে আসায় নিহান রুম থেকে বের হয়ে গেল। সবার সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেছে, তাই আমি খালামণির সাথে ডিনার করতে চলে গেলাম। নিহানের রুমটা ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো। নিহানের বন্ধুরা সবাই মিলে রুমটা সাজিয়েছে। আমি ডিনার করে রুমে এসে খাটের উপরে বসে রইলাম। আমি রুমে আসার কিছুক্ষণ পরেই নিহান রুমে এলো। খালামণি আমাকে আগে থেকেই বলে রেখেছে নিহান রুমে আসলেই যেন আমি আগে ওকে সালাম করি, তারপরে অজু করে এসে যেন 2 রাকাত নফল নামাজ আদায় করি। খালামণির কথা মনে পড়তেই আমি খাট থেকে উঠে নিহানকে সালাম করলাম, কিন্তু নিহান ওর পায়ে সালাম করতে না দিয়ে আমাকে তুলে জড়িয়ে ধরলো। তারপর অজু করে এসে 2 রাকাত নফল নামাজ পড়লাম। নামাজ পড়া শেষ করে আমি খাটের উপরে বসলাম। নিহানও নামাজ পড়া শেষ করে টেবিলের উপর থেকে একজোড়া নূপুর নিয়ে আমার পায়ে পরিয়ে দিল। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আর একটা কথা, আপনি কিন্তু আমাকে একদম টাচ করবেন না, আমাকে কয়েকদিন সময় দিতে হবে। আচ্ছা, তুমি যতই না চাইবে ততই আমি তোমার কাছে যাব না, কিন্তু তুমি যদি আমার কাছে চলে আসো তখন কিন্তু আমি নিজেকে আটকে রাখতে পারবো না। আমি কখনোই আপনার কাছে যাব না। আচ্ছা, দেখা যাবে। কথাটা বলেই নিহান মাঝখানে কোলবালিশ দিয়ে শুয়ে পড়ল। আমিও আর কথা না বাড়িয়ে উল্টো দিকে ঘুরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নিহানের জায়গায় কোলবালিশ আর কোলবালিশের জায়গায় নিহান শুয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। নিহানকে এই অবস্থায় দেখে তো আমার মারাত্মক রাগ উঠে গেল, তাই নিহানকে ধাক্কা দিয়ে আমার কাছ থেকে সরিয়ে আমি উঠে বসে পড়লাম। এই, আপনি আমার রুমে কি করেন? আম্মু, ওই আম্মু, কোথায় তুমি? কি হলো, এত সকালে মুরগি বাচ্চা মতো চিৎকার চেঁচামেচি করছো কেন? কি? আমি মুরগির বাচ্চা? আমি মুরগির বাচ্চা হলে আপনি হাঁসের বাচ্চা। ওই, আপনি আমার রুমে আসলেন কি করে? আর আমার সাথে এক বেডে শুয়ে আছেন কেন? হায় আল্লাহ, এই সকাল সকাল তুমি কি আব্বুকে পাগল করে দিলা নাকি? আচ্ছা, তুমি চারিদিকে ভালো করে তাকিয়ে দেখো তো, এটা তোমার রুম নাকি আমার রুম? আর তুমি যে বেডের উপর শুয়ে আছো এটাও আমার, কিন্তু কালকে আমাদের বিয়ে হওয়ার পর থেকে এসব কিছু আমাদের হয়ে গেছে। বুঝছি। আচ্ছা, এখন যাও, ফ্রেশ হয়ে এসো, আমরা একসাথে ফজর নামাজ আদায় করব। যাচ্ছি। বলেই আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে বসে আছি, আর নিহান বাইরে কোথায় জানি গেছে। আম্মুর কথা অনেক মনে পড়ছে, তাই আম্মুকে ফোন করলাম। কয়েকবার রিং হওয়ার পরই আম্মু ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম। আম্মু, তুমি কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুই নাস্তা করেছিস? আম্মু, তুমি জানো না আমি একা খেতে পারি না। কি বলিস, তুই এখনো খাসনি? আচ্ছা, তুই কি রাতে খেয়েছিস?
হুম, খালামুনি আমাকে রাতে খাইয়ে দিয়েছিল, কিন্তু এখন আমি কি করে খাবো? পাগলি মেয়ে, এই বাসায় অনেক মেহমান আছে, তাহলে আমি তোর কাছে চলে আসতাম। আচ্ছা, আমি তোর খালামণিকে ফোন করে বলছি, সে যেন তোকে খাইয়ে দেয়। হুম, তোমার কাউকে বলতে হবে না। আচ্ছা আম্মু, আমি তোমার কাছে চলে আসি। আমি তো ফোনেই কথা বলছিলাম, কিন্তু এর মধ্যে যে নিহান রুমে ঢুকেছে এটা আমি খেয়ালই করি নাই। হঠাৎ নিহানের কথায় আমি তার দিকে তাকালাম। তানহা, কোথায় যাবে তুমি? আর তুমি কার সাথে ফোনে কথা বলছো? জি, আমার আম্মুর সাথে। আচ্ছা, আমাকে একটু ফোনটা দাও তো, আমি খালামের সাথে কথা বলবো। কথাটা বলে নিহান আমার হাত থেকে ফোনটা নিয়ে সাইডে চলে গেল। কিছুক্ষণ পরে নিহান ফোনে কথা বলা শেষ করে ফোনটা আমার কাছে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। একটু পরে নিহান খাবারের প্লেট হাতে নিয়ে আবার রুমে ঢুকে আমার সামনে এসে আমাকে বলল, নাও, হা করো। আমি আপনার হাতে খাবো না। আমি তোকে কোনো কথা বলতে বলেছি? তাতে হা করো। খালামণিকে ডাক দিন, আমি খালামণির হাতে খাবো। খালামনি মানে কি? এখন থেকে আম্মুকে তুমি আম্মু বলে ডাকবা, বুঝছো? না, বুঝি নাই। হয়েছে, এখন বুঝতে হবে না। তাতে খাও তো এখন। একটু পরে সবাই আমাদের সাথে দেখা করতে আসবে, তখন কিন্তু কিছু খেতে পারবে না। ঠিক আছে। নিহান আমাকে খাইয়ে দিয়ে নিচে চলে গেল। কিছুক্ষণ পর আনহা রুমে আসলে আমি ওর সাথে আড্ডা দেওয়ায় ব্যস্ত হয়ে পড়লাম। লাল কালারের বেনারসি শাড়ি পরে সেজেগুজে বসে আছে বৌভাতের জন্য করা স্টেজে। আব্বু আম্মু সবাই এসেছে, পুরো বাড়ির আত্মীয় স্বজনে ভরে গেছে। নিহান আমার সাথে ম্যাচিং করে একটা লাল রঙের পাঞ্জাবি পরেছে। নিহান আমার পাশে দাঁড়িয়ে ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আমি ওদের কথা শুনেই বুঝতে পারছি নিহানের বন্ধুরা সবাই ওকে জোর করছে একটা গান গাওয়ার জন্য, কিন্তু নিহান কিছুতেই গাইছে না। তাই নিহানের বন্ধুরা সবাই আমাকে রিকোয়েস্ট করছে নিহানকে গান গাইতে বলার জন্য। আমি অহনার কাছ থেকে শুনেছি নিহান নাকি অনেক ভালো গান গাইতে পারে, কিন্তু আজ পর্যন্ত কখনো নিহানের গান শোনা হয়নি। ওর বন্ধুদের কথা শুনে আমারও নিহানের গান শোনার অনেক আগ্রহ বেড়ে গেল। যখনই আমি নিহানকে গান গাইতে বলতে যাব, তার আগেই সজীব ভাইয়া বলল, এই নিহান, তুই না কত সুন্দর করে গান গাইতে পারিস, আর এত ভালো একটা দিনে গান শুনবো না? এটা তো ইম্পসিবল। আজকে তোর গান গাইতেই হবে। এইভাবে আপনি একটু নিহানকে বলেন না, ও যেন একটা গান গায়। এই যে আপনার সমস্যাটা কি আমাকে বলবেন? ভাইয়াগুলো আপনাকে এত রিকোয়েস্ট করছে একটা গান গাইতে, আর আপনি গান গাইছেন না কেন? তুমি যখন বলছো তখন তো গান গাইতেই হবে। আম্মু, আমার গিটারটা জানি কোথায়? দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। বলে আম্মু গিটার আনতে চলে গেল। কিছুক্ষণ পর আম্মু গিটার নিয়ে এসে নিহানের হাতে দিল। নিহান গিটার হাতে নিয়ে সুর তুলে গাইতে শুরু করলো। নিহান গানটা শেষ করতে সবাই হাততালি দিয়ে নিহানকে শুভেচ্ছা জানালো। আসলেই নিহান অনেক সুন্দর গান গায়। আমি তো পুরো ফিদা হয়ে গেছি নিহানের গান শুনি। নিহানদের বাসার অনুষ্ঠান শেষ হতেই নিহানকে সাথে আম্মুর সাথে আমি আমাদের বাড়িতে চলে এলাম। সন্ধ্যায় নিহানদের বাসা থেকে খেয়ে রওনা দিয়েছি, তাই আর রাতে না খেয়ে সোজা ঘুমাতে চলে গেলাম। আমি আমার রুমে এসেই বিছানায় শুয়ে পড়লাম। হঠাৎ করে একটু পরে নিহান এসেই আমাকে জড়িয়ে ধরে আমার পাশে শুয়ে পড়ল। ওই, কি করছেন? আমাকে এখন ছাড়েন, আমার অনেক ক্লান্ত লাগছে, আমি ঘুমাবো। আমারও খুব ক্লান্ত লাগছে, তাই ক্লান্তি দূর করার জন্য তোমাকে জড়িয়ে ধরে আছি। আমাকে জড়িয়ে ধরতে হবে না। আপনি আমাকে জড়িয়ে ধরে থাকলে আমি ঘুমাবো কি করে? অত কথা জানি না, আমি তোকে জড়িয়ে ধরে ঘুমাবো। প্লিজ আমাকে একটু ঘুমাতে দিন না, আমার না সত্যি অনেক খারাপ লাগছে। ঘুমাতে দিব যদি তুমি আমার একটা কথা শোনো। কি কথা? এখন থেকে তুমি আমাকে তুমি করে বলবা। আমি পারবো না, এখন এখান থেকে জানতো। ভালোই ভালোই বলছি, বলো, না হলে কিন্তু তোমাকে জোর করে বলাবো। বললাম তো আমি পারবো না। ওকে, তুমি ওর কথা শুনবে না, তাই তো? ঠিক আছে, এখন যা করার আমাকে করতে হবে। কি করবেন আপনি? 1 মিনিট, দেখাচ্ছি কি করব। এই, আপনি আপনার মুখ এইভাবে আমার দিকে নিয়ে আসছেন কেন? আমি কিন্তু আম্মুকে ডাকবো। ওই কুত্তো আর কিছু বলার আগে আমার মুখটা বন্ধ করে দিল। আমি নিহানের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করছি, কিন্তু নিহান অনেক শক্ত করে আমাকে ধরে রাখায় আমি নড়তেও পারছি না। আমার মনে হচ্ছে আমি এক্ষুনি শ্বাস রুদ্ধ হয়ে মারা যাব। আমি নিঃশ্বাস নিতেও পারছি না। কিছুক্ষণ পরে নিহান আমাকে ছেড়ে দিয়ে বলল, এখন থেকে আমাকে তুমি করে বলবা, বুঝছো? না,
আমি আপনাকে কখনোই তুমি করে বলবো না। তাহলে আরেকবার করি। না না, তার দরকার নেই। আমি আপনাকে এখন থেকে তুমি করেই বলবো। এই তো ভালো মেয়ের মতো কথা, তাহলে এখন থেকে বলার চেষ্টা করো। প্লিজ নিহান, শরীরটা অনেক খারাপ লাগছে, আজকে আমার সাথে এরকম করবেন না। তুমি একবার বললেই হবে। ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি। আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা এখন আসো, আমরা ঘুমিয়ে পড়ি। আচ্ছা। 2 বছর পর হাসপাতালে বসে আছে নিহান। কিছুক্ষণ আগে তান্নাকে নিয়ে হাসপাতালে এসেছে সে। হ্যাঁ, তান্না মা হতে যাচ্ছে। এই 2 বছরে খুশিতে ভরিয়ে দিয়েছে তান্নার জীবনটাকে নিহান। আজ নিহানের ভুলের জন্য তান্না মৃত্যুর সাথে লড়াই করছে। নিহানকে ডাক্তার বলেছে, মা সন্তান দুজনকেই বাঁচানো অনেক কষ্টকর। আল্লাহর কাছে দোয়া করেন, তিনি একমাত্র বাঁচাতে পারবেন। আমরা তো শুধুমাত্র ওছিলা। নিহান হাসপাতালে নামাজ পড়ার জায়গায় অজু করে নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলছে। আল্লাহ, আমি তোমার এক অসহায় বান্দা, আমার স্ত্রী আর সন্তানের জন্য তোমার দরবারে হাত তুলেছি। ডাক্তার বলেছে আমার বাচ্চাটাকে আর তানহাকে বাঁচানো কষ্টকর। আল্লাহ, তুমি তো সব পারো, তাহলে তোমার এই অসহায় বান্দার দোয়াটা কবুল করে নাও। আল্লাহ, তানহাই তো আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আমি যে একদম একা হয়ে যাব। আল্লাহ, আল্লাহ, তোমার কাছে তোমার এক গুনাহগার বান্দা হাত তুলেছে তার 2টা কলিজার টুকরার জন্য, তুমি আমাকে ফিরিয়ে দাও আল্লাহ। এমন সময় একজন নার্স এসে নিহানকে ডাকলো। আপনি কি নিহান? বলেন। স্যার আপনাকে ডাকছে। চলুন। নিহান নার্সের পেছনে পেছনে ডাক্তারের কেবিনে ঢুকলো। ডাক্তার আমাকে ডেকেছেন? নিহান ভেতরে এসো। আমার তানহা আর আমার বেবি কেমন আছে? আজকে আমার তানহার এই অবস্থা আমার জন্য, ওদের কিছু হলে আমি মরে যাবো ডাক্তার। আজকে সকালবেলা আমার তানহা আমাকে অনেক ডেকেছিল, কিন্তু আমি সারা রাত ঘুমাইনি বলে সকালে গভীর ঘুমেছিলাম, রুমে পানি ছিল না, তাই আমার তানহা আমাকে ডেকেছিল, কিন্তু আমি টের পাইনি। কিন্তু ডাকে সারাদিনই দেখে আমার পাগলিটা নিচে কষ্ট করে এক পানি খেতে নিচে যাচ্ছিল। সিঁড়ি নামার সময় পা পিছলে পড়ে যায় আমার তানহা। সবকিছু আমার জন্য হয়েছে ডাক্তার। অনেক জোরে কান্না করতে করতে নিহান কথাগুলি বলল ডাক্তারকে। ডাক্তার নিহানকে সান্ত্বনা দিতে থাকলো। কিছুক্ষণ পরে একজন নার্স এসে ডাক্তারকে ডেকে নিয়ে চলে গেল। আর এইদিকে নিহান অতীতের কথাগুলো মনে করে পাগলের মতো কাঁদতে লাগলো। তার বারবার মনে পড়ছে গাড়িতে তার বুকে মাথা রেখে তানহার বলা শেষ কথাগুলো। হাসপাতালে নিয়ে আসার সময় ব্যথায় কাতর হয়ে নিহানের বুকে মাথা রেখে তান্হা বলেছিল, তুমি কিন্তু নিজের খেয়াল রাখবা। আর শোনো, আজকে যদি আমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু তুমি একদম ভেঙে পড়বে না। সব সময় ভাববে আমি তোমার পাশেই আছি। আর একটা সুন্দর মেয়েকে দেখে বিয়ে করে নিবা, তারপরে তুমি নিজেকে কষ্ট দিবা না। আর এইটাই আমাকে ওয়াদা করো। নিহান, সত্যি তুমি অনেক ভালো একজন মানুষ। আমি প্রথম তোমাকে অনেক কষ্ট দিয়েছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। নিহান, তোমাকে আমি অনেক ভালোবাসি। আমার সব সময় তোমার ভালোবাসার সাগরে ডুব দিয়ে তোমার ভালোবাসাময় হয়ে থাকতে ইচ্ছে করে, কিন্তু আজকের পর থেকে হয়তো আর তোমার ভালোবাসা পাবো না। আচ্ছা, আজকে যদি আমি তোমার কাছ থেকে চলে যাই তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তানহার কথাগুলো শুনে নিহান আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে রেখেছিল তানহাকে। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু এখনও কোনো ডাক্তার বেরিয়ে আসছে না। নিহান ওটির সামনে বারবার পায়চারি করছে। নিহানের ভেতরে অনেক অস্থিরতা কাজ করছে। তাহলে কি তানহাকে বাঁচাতে পারবে না তারা? আল্লাহ, তাহলে কি তুমি আমাকে একা করে দিবে? এখন কি নিয়ে বাঁচবো আমি? তানহাই তো আমার বাঁচার একমাত্র অবলম্বন ছিল। তানহাকে ছাড়া তো আমি একদম অচল হয়ে যাব। না, আমার তানহার কিছু হতে পারে না। নিহান এইসব ভাবছে আর হাউমাউ করে কান্না করছে। তানহার আম্মু, নিহানের আম্মু আরও অনেকজনই নিহানকে সান্ত্বনা দিচ্ছে যে তানহার কিচ্ছু হবে না। ঠিক এমন সময় ওটি থেকে ডাক্তার বের হলো। নিহান ডাক্তারকে বের হতে দেখে দৌড়ে ডাক্তারের কাছে গিয়ে, ডাক্তার, আমার তানহা কেমন আছে? মিস্টার নিহান, শান্ত হন। আপনার ওয়াইফ আর বেবি দুজনেই ভালো আছে। ডাক্তার, আমার বেবি ঠিক আছে তো? আমার ছেলের একে মেয়ে হয়েছে। আপনার রাজকন্যার মতো একটা মেয়ে হয়েছে। আচ্ছা, আমি কি তানহার সাথে একটু দেখা করতে পারি? এখন পারবেন না, আর একটু পরে মিস তানহাকে কেবিনে শিফট করা হবে, তখন দেখা করতে পারবেন। বলে ডাক্তার চলে গেল। নিহানের আম্মু আর তানহার আম্মু নিহানের কাছে এসে, আমি তো দাদি হয়ে গেছি। নিহান, দেখছিস তোর মেয়ের চেহারাটা একদম আমাদের 2 বোনের মতোই হবে। কেন তোমাদের মতো হবে কেন? কারণ তোমার মেয়েও
তো আমাদের বোন, আর আমাদের 3 বোনের চেহারা তো একই হবে, তাই না? কি রে বুবু, ঠিক বলছি না? একদম ঠিক বলেছিস। এইভাবে নিহানের আম্মু আর তান্নার আম্মু বকবক করেই যাচ্ছে, আর নিহান চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনছে আর হাসছে। কিছুক্ষণ পর তান্নাকে কেবিনে আনা হলো। নিহান কেবিনে ঢুকে তান্নার পাশে বসে কেঁদে দিল। এইটা কোনো কষ্টের কান্না ছিল না, এইটা তান্নাকে ফিরে পাওয়ার কান্না, বাবা হওয়াই খুশির কান্না। নিহান নিজের মেয়েটার দিকে তাকিয়ে মুচকি হেসে দিল, কারণ সত্যি ওর মেয়েটা দেখতে ওর নানি আর দাদির মতনই হয়েছে। নিহান বসা থেকে উঠে তান্নার হাতটা শক্ত করে ধরে